দিদিমা, কালের প্রবাহমান গতিতে দেখতে দেখতে কেটে গেল 22 বছর। শুরু হচ্ছে 22 বছর পর। রমা, রমা, না না না, অসিত আমাকে যতই ডাকুক ওর ডাকে আমি আর সাড়া দেব না দেব না দেব না। ও জানে না যে আমি বিখ্যাত বিলেত ফেরত ব্যারিস্টার অমিতাভ রায়চৌধুরীর একমাত্র মেয়ে। আমার সঙ্গে কথার খেলাপ করার মজা আজ আমি ওকে বুঝিয়েই দেব। অসিত এলে ওকে আমি বলবো, মেজাজ দেখছি গরম। চলো রেস্টুরেন্টে চলো, কোল্ড ড্রিঙ্কস খাবি? তুমি কলেজ কম্পাউন্ডের মধ্যে এরকম করো না। আচ্ছা লোকে দেখলে কি বলবে বলো তো? আমি তো খারাপ কিছু করছি না। অসি, আচ্ছা তুমি বলো, ছোটবেলার কথা তোমার মনে নেই? অসি, সেই ছোটবেলায় তুমি আমি একসঙ্গে হাত ধরাধরি করে স্কুলে গেছি। হ্যাঁ অসি, আমরা একসঙ্গে টিফিনও ভাগ করে খেয়েছি। স্কুলে গন্ডি পেরিয়ে আমরা কলেজে এসেছি, এর মধ্যে কোনো কিন্তু ছিল না। অসি, পাগলি কোথায়? মাঝে মাঝে এমন করো না, আমার ভালো লাগে। অসি আমি এইভাবে মুখ হাঁড়ি করে থাকলে আমি তোমার সঙ্গে কথাই বলবো না। আমি চললাম। অসি, তুমি কোথায় যাচ্ছ? বাড়ি। সে কি গঙ্গার ধারে বেড়াতে যাবে না? না। কেন? কেন কি? তুমি ইয়াং মেয়ে, আমি ইয়াং ছেলে, দুজনে নির্জনে ওই গঙ্গার ধারে বেড়ালে লোকে সত্যি আমাদের খারাপ ভাববে। আরে ব্যাস, বাবুর অমনি অভিমান হয়ে গেল তো? অভিমান নয় রমা, তবে? আমি আমার বাপের সম্মানের কথা ভাবছি। তাছাড়া কি অসি? তুমি যে চাইছো আমার তো ভালো লাগে না। আমি সবার সামনে তোমার সঙ্গে মিশতে চাই, সবার সামনে তোমার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু তুমি? আমিও চাই অসি, তবে একটু অন্যরকম। রমা, তুমি আমার না বলা কথা বুঝতে পারো না অসি? না, কোনোদিন বোঝার চেষ্টাই করি। তুমি একটা ব্যাগ দেখবে, হয়তো তাই। তুমি যেন একেবারে যোগ সাধনায় উন্মত্ত। বোধ হয় তাই। এই চলো, আজ আমি তোমাকে আধুনিক করে তুলবো। চলো চলো, গঙ্গার ধারে বেড়াতে যাবো, চলো। আর আগে তুমি আগের মতো একবার হাসো। বাবা, হাসলে তোমার খুব সুন্দর লাগে রমা। তুমি না একটা পাগল। হয়তো তোমার মতো পাগলির সঙ্গে আমার এত মিল। আচ্ছা অসি, তুমি আমায় কোনোদিনও ভুলে যাবে না তো? ভুলে যাও তো দূরের কথা, তোমাকে ছাড়া একটা দিন আমি বাঁচতে পারবো না। অসি! তোমাকে একদিন না দেখলে আমার পড়াশোনায় মন বসে না। অসি! দিন রাত শুধু তোমার কথাই চিন্তা করি। তুমি বিশ্বাস করো রমা, মনের অজান্তে কখন যে তোমাকে আমি এতটা ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই জানি না। অসি! একসাথে চলবো আমরা দুজন, তুমি আমি গড়বো নতুন জীবন। একসাথে চলবো আমরা দুজন, তুমি আমি গড়বো নতুন জীবন। অজানা পথ
আসলে আমি সে দাঁড়িয়েছি। চল চল বাড়ি চল, আমি পরে যাবো, তুই এখন যা দেখি। আমি যাবো। কেন যাবে না সুমিত? তোমার ক্লাস তো সেই অনেক আগেই শেষ হয়ে গেছে, তাহলে তুমি এখনো কেন বাড়ি যাওনি? তোমাকে একটা কথা বলবো বলে অপেক্ষা করছিলাম। আমার সঙ্গে তোমার আবার কিসের কথা? কেন থাকতে নেই বুঝি? তোমার বিরুদ্ধে সব কথা বুঝি এই দাদার সঙ্গে। পড়াশোনা করে এই তোর শিক্ষা হয়েছে, এই তোর পোশাক, এই তোর ভাষা। ছি ছি ছি। তুমি বিশ্বাস করো অসিত, সুমিত যে তোমার নিজের ভাই, আমার তা বিশ্বাস হয় না। একই শাখায় একই বৃন্তে দুটি ফুল দুরকম। তোমাকে আর জ্ঞানের ফুলচুরি ছড়াতে হবে না, তোমাকে আমি শুনতে চাই না। দাদা আমাকে চড় মেরে কাজটাকে ভালো করলি না। সুযোগ পেলে এর জবাব আমি সুদে আসলে বুঝিয়ে দেব। কথাটা মনে রাখি। অসিত, অসিত তুমি আর ওকে দেখো না, চলো চলো আমরাও বাড়ি ফিরে যাই, সন্ধ্যা হয়ে এলো, আমার কেমন ভয় ভয় করছে। চলো অসিত। কোনো ভয় নেই রমা, আমি থাকতে পৃথিবীর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এখনই বাড়ি গিয়ে বাপের সামনে সুমিতকে ধরবো। ও কি চায়? ও কেন তোমাকে আমাকে অপমান করে গেল? কেন কেন কেন? অসিত কেন দিদি কেন? ওই শয়তান হিরালালকে দেখে তোমার এত কিসের ভয়? যে শয়তানটা তোমাকে নরকে নামতে বাধ্য করেছে, একাধিক লম্পনের কাছে তোমার যৌবন বিক্রি করতে চেয়েছে, সেই শয়তান হিরালালকে দেখে তোমার এত কিসের ভয়? তা তুমি বুঝবে না সেবুদা, তা তুমি বুঝবে না। কেন বুঝবো না দিদি, কেন বুঝবো না? তোমাকেও তো বুঝতে হবে। তোমার এই গণিকা জীবন শুরু হওয়ার ঠিক কিছুদিন পরে ওই শয়তান হিরালালের সাথে অভিনয় করে মাসে মাসে তোমার হাতে টাকা তুলে দিয়ে অমিতাভ বাবু যদি তোমাকে বাঁধা রক্ষিতা না সাজিয়ে রাখতো, তাহলে কোথায় থাকতো তোমার এই জীবন যৌবন? যে মানুষটা দয়ায় আজ দীর্ঘ 22টা বছর তুমি পবিত্র হয়ে আছো, সেই মানুষটা আজ এই নরক থেকে তোমাকে নিয়ে যেতে আসছে, আর তুমি বলছো কিনা যাবো না? অমিতাভ বাবুরা তোমার ভালোবাসার প্রথম পুরুষ, তার ভালোবাসার কোনো দাম তুমি দেবে না দিদি? অমিতের প্রেম আমার অমর প্রেমের সন্ধান দিয়েছে। দিদি ওর ভালোবাসায় আমি ধন্য হয়েছি। আমি বলে সারা জীবনের মতো ওর বাড়িতে গিয়ে আমি উঠবো, এটা আমি স্বপ্নে ভাবতে পারি না দাদা, এটা আমি স্বপ্নে ভাবতে। আরে কি হলো প্রতিমা শিবরাম, তোমরা সব হাত তুলে দাঁড়িয়ে আছো কেন? নাও নাও, তোমরা সবাই রেডি হয়ে নাও। আমরা মানে? আরে বাবা, তুমি কি ভেবেছো আমি শুধু তোমার প্রতিমা দিদিকে নিয়ে যেতে এসেছি? না না না, তোমাদের সবাইকে আজ আমি এখান থেকে নিয়ে যাবো। অমিতাভ বাবু? বাবু নয়, আজ থেকে আমি তোমার দাদা, তুমি আমার ভাই। দাদা? আরে যাও যাও যাও, সাবিত্রীমাকে সঙ্গে নিয়ে তোমরা সবাই আজ থেকে আমার নবনির্মিত ফ্ল্যাট ওই প্রতিমা ভিলায় বাস করবে। এই অন্ধকারের স্মৃতি ফেলে তোমরা সবাই আলোর সাজে সেজে মুক্তির কি আনন্দ, মুক্তির কি আনন্দ! না না, আমি যাই যে সাবিত্রী মাকে খবরটা দিয়ে একটা ভালো জামা পরে আসি, একটা ভালো জামা। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কি হলো প্রতিমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা, আমি তো বলে গেলাম যে আমি নিজে এসে তোমাকে নিয়ে যাবো। কেন তুমি বুঝতে চাইছো না? আমার পক্ষে তোমার বাড়িতে যাওয়া সম্ভব না। প্রতিমা, আমি অন্ধকারের মানুষ, অন্ধকারে মুখ লুকিয়ে থাকা মানুষ। কি বললে? রমা বড় হয়েছে, অসিত তোমাদের বাড়ি যাতায়াত করছে, আর আমি এই সময় যদি তোমাদের বাড়িতে গিয়ে থাকি, ওরা কেউ আমার ভালো চোখে দেখবে না। কিন্তু অমিতের এই চোখ দুটো চিরকাল তোমাকে ভালো চোখে দেখবে প্রতিমা। আমার এক চোখের ভালোবাসা আর এক চোখের কর্তব্যকে বলবে কর্তব্য। তুমি ক্লান্ত হলেও তোমার মায়ার বাঁধন যে বড়ই কঠিন। তুমি নিজে কিছু পাওনি বলেই তো তোমার অপূর্ণ ভালোবাসার হাত থেকে সব কিছু দিয়ে কানাই কানাই ভরিয়ে দেবে। আমি আমার ভালোবাসার দৃষ্টি প্রদীপ ছেড়ে পায়ের নিচে মুখ থুবড়ে থাকা কর্তব্যকে বলবো কর্তব্য, আমি এবার ভালোবাসার দাম দিলাম। এবার এবার তুমি ওঠো, এবার তুমি ওঠো। আমি যে দুর্বল হয়ে পড়ছি। কেন তুমি দুর্বল হয়ে পড়ছো? শিশিরে ভেজা দুর্বলতার উপরে ওই সূর্যের আলো ঠিক দিয়ে পড়া দুর্বলতা এই বয়সে তো থাকা উচিত নয়। একে অপরকে কাছে পাওয়া, দুজনে দুজনের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকা, বলগাহিনী ঘোড়ার মতো শরীরের সেই প্রবল ইচ্ছেগুলো কবেই তো স্মৃতি হয়ে গেছে। কাঁচা কাঠ শুকিয়ে আজ চন্দন হয়ে গেছে। কর্তব্য আর মানবিকতার শিলার ঘর্ষণে
সেখান থেকে শুধু চন্দন গন্ধই বেরোবে, তাহলে কিসের এত ভয়? ছেড়ে দাও, ছেড়ে দাও অমিত। তুমি আর ছেড়ে দাও। আমি আর ভাবতে পারছি না অমিত, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। তোমাকে নতুন করে কিছু ভাবতে হবে না প্রতিমা, এখন তো সব ভাবনা আমরা দুই বন্ধুতেই ভাববো। একে, জামাইবাবু আপনি এসেছেন। অমিত যদি তোমাকে একা নিয়ে যেতে না পারে সেই জন্যই তো চলে এলাম, কারণ ভালোবাসা অভিমান করে থাকতে পারে, কিন্তু বড় দাদার স্নেহকে ছোট বোন কখনো উপেক্ষা করতে পারে না। আমি না না না, আর কোনো কথা নয়, আজ তোমাকে যেতেই হবে। যেতেই হ্যাঁ হ্যাঁ, যেতেই হবে। প্রতিমার শ্বশুর বাড়ি। হাসবে না প্রতিমা, তুমি একদম হাসবে না। আরে বাবা, প্রতিমার শ্বশুর বাড়ি না হলেও তার মেয়ের বাড়ি তো বটে। মেয়ের বাড়ি? মানে শুধু মেয়ের বাড়ি? মেয়ের বাড়ির পাশাপাশি ছেলের বাড়িতেও যেতে হবে। ছেলের বাড়ি? হ্যাঁ, বিমলের বাড়িতে তোমার ছেলে অসিত আছে। অসিত? হ্যাঁ, আর অমিতের বাড়িতে তোমার মেয়ে রমা আছে। রমা? রমাকে তোমার দেখতে ইচ্ছে করে না? করে। ইচ্ছে করে না অসিত তোমাকে দু চোখ করে দেখুক? চাই, চাই, চাই। অসিতকে দু চোখ ভরে দেখতে চাই। আমি রমার অসিতকে বুকে জড়িয়ে ধরে আদর করতে চাই। আমার সেই ছেলে মেয়ের বুকে আমি যে মনক শুনতে চাই। কিন্তু ভাগ্য যার সব সাধে বাদ সাধে, তাতে কোন সাধে মেটে না যাবে। কেন মিটবে না? তোমার সব স্বাদ পূরণ করার জন্য আমরা দুই বন্ধু তোমাকে নিয়ে যেতে এসেছি। আরে নাও ওই এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও। কিন্তু আমি আপনাদের বাড়িতে যাব কোন পরিচয়ে? এটাও তো ঠিক। শোনো, তুমি অসিতা রমার কাছে রামনামার পরিচয় নিয়ে থাকো। রামরামা? হ্যাঁ, তুমি এক অনাথা মহিলা, তোমার স্বামী তোমাকে ত্যাগ করে চলে গেছে। তাই আমি আর আমার বন্ধু তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে রান্নার কাজ করানোর জন্য। রান্নার কাজ? আরে বাবা, প্রতিদিন সকালে তুমি আমার বাড়ি রান্না করো। আর রাতে রান্না করবে এবং থাকবে আমাদের বাড়িতে। আজ থেকে তোমার নতুন নাম হলো অনন্যা। হায় রে ভাগ্য! প্রতিমা অনন্যা সেজে নিজের ছেলে মেয়েদের কাছে যাচ্ছে রান্নামা হয়ে। রান্নামা! ঈশ্বর! তোমার কাছে কোটি কোটি প্রণাম। জামাইবাবু, আমাকে একটু ভাবতে দিন, আর আপনারা একটু খাবো। আরে বাবা, আমরা ভেবেচিন্তে এই সিদ্ধান্তে পৌঁছেছি, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে অমিতের সঙ্গে চলে এসো, আর আমি বাড়ি গিয়ে তোমার দিদিকে বুঝিয়ে ওই রান্না মাছ চাকরিটা পাকা করতে যাচ্ছি। না 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 না, আজ আর আমি তোমার কোনো কথা শুনবো না। আচ্ছা প্রতিভা, সত্যি করে বলো, তুমি কি আমার হয়ে আমার বাড়িতে যেতে চাইছো না? আরে কি হলো, চুপ। না না অমিত না, আমি আজ পৃথিবী কাউকে ভয় পাই না। ভয় শুধু আমার রমা আর অসিতকে নিয়ে। আজ তারা বড় হয়েছে, সমাজে দুই শ্রেষ্ঠ মানুষের সন্তান বলে তারা পরিচিতি হয়েছে। শিক্ষায় দীক্ষায় লেখাপড়া অনেক 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 উঁচুতে কথা যদি তারা জানতে পারে তার বাবা একজন গুন্ডা, তার বাবা একজন সমাজবিরোধী, তার মা একজন বিখ্যাত কণিকা, তখন কি হবে? তখন যখন এই দুর্ঘটনা ঘটবে আমি নিজেই তাদের সামনে সবকিছু ফেস করবো। চলো, এক মুহূর্ত দেরি না করে, হ্যাঁ, আমার সঙ্গে এই মুহূর্তে চলো। আমরা রেডি আমি তো বাবু। তাড়াতাড়ি চলুন বাবা, তাড়াতাড়ি চলুন, নইলে খাবার দাবার এসে যাবে। एक कदम बड़े में तो साला एकदम लाश बनी जावे। मेरा नाम हीरा लाला से हीरा लाल। साला 3 महीना में ये ठेका আসতে পারেনি বলে তোরা साला মনে পড়েছিস এই हीरा लाल লক্কা পেয়ে গেছে। नहीं, मैं मर चुका नहीं, मैं अभी तक जिंदा है। अरे साले बदेवा, আমি ঠিক ছেড়ে সালা ভালোবাসার সাথে তো দিদি বাজাতে বাজাতে বেদাওয়ানে চলে যাবে। তোমার কথা বলবে আমাকে ভদ্রতা শেখাবেন না, আমাকে ভদ্রতা শেখাবেন না। সালা আমার শাদি করে স্ত্রীর সাথে প্রেম তো চল, আমাকে ভদ্রতা শেখাচ্ছ সালা। সালা সালা মাল খেয়ে বহু রাতে আমি ठेके পেতাম বলে আমি ঠিকটা সাবিত্রী মা से जिम्मा দেখে গিয়েছিলাম। সারা দিনে রাতে আমি কোনো খবর রাখিনি, लेकिन আমি জানতে পেরেছি ও সালে ও
ওসালি দিনের বেলা তোর সাথে মৌজ করতে যেত, দিনের খদ্দের তোকে খুশি করে এসে রাতের খদ্দের ধরতো। হ্যাঁ, আমি ব্যাপারটা একদম গুরুত্ব দিইনি, কারণ আমি ঠিকঠাক রুপিয়া পেতাম বলে। লেকিন আজ আমি জানতে পেরেছি, এই থেকে আসার সময় ওখানে দোকান থেকে সালা আমি জানতে পেরেছি তুই সালা এদের সবাইকে নিয়ে এখান থেকে ভাগিয়ে যেতে চাস। এই সারি কোনি বড়ি মাফে ব্যাপারটা আমাকে জানাসনি কেন বল? ব্যাপারটা আমাকে अरे बाबू, कौन है बाबू? एकटा बाबू कोटा विभिन्न के संग्रामे हा रख सारे कोटे रख सारे আমার বয়স হয়ে গেল, ও বাবুকে কাবু করতে আমার সালা थोड़ा टाइम लगवे ना। उसी का पहले उस साले साथ एक तो मुलाकात करेले। अरे मांगी देखबे देखबे तो चुलेर मुठीटा धरे एक बार सारा छड़िए देबे। हां खबरदार হিরালাল, আর এক পা আগে বসাই হাতটা আমি মুখ জুড়ে তুমি তো ভাবো অনেকদিন ধরে অনেক বড় বড় অত্যাচার আমি সহ্য করেছি। শিক্ষা আমাকে দীক্ষা দিয়েছে, অশিক্ষার উপর কোনোদিন ঝাঁপিয়ে পড়তে আজ আর আমি তোকে ক্ষমা করবো না। নিয়স্ত্র ডাইনোসর যেমন হাতির উপর ঝাঁপিয়ে পড়তো, তেমনি আজ আমি তোর উপর ঝাঁপিয়ে পড়ে কিছুক্ষণের জন্য ভুলে যাবো যে আমি আইনের রক্ষক। এক কদম বাড়ে তো সালে এবার লাশ মারিয়ে যাবে। তোকে খতম করে ও গঙ্গা ছাড়ে চলে সালামে। আমাকে একা রুখতে দাও। এই শয়তান হিরালালের হাতি কেটে কেটে এই শিবরাম পাবলিকের বুকের চাঁদিটা শক্ত হয়ে গেছে, তাই আজ এক ফুটে এর জীবন দীপ্ত হবে। নিভিয়ে দেব, নিভিয়ে দেব, নিভিয়ে দেব, নিভিয়ে দেব। সমাজ বিরোধী গুন্ডা হিরালাল এই শিবরাম পাবলিকের হাতে মাঝে অজ্ঞান হয়ে গেছে। এই সুযোগ, এই জানোয়ারটা অজ্ঞান হয়ে পড়ে আছে, এই সুযোগে আমাদের এখান থেকে পালাতে হবে। চলো চলো, এই হিরালাল অন্ধকারের স্মৃতি ফেলে তোমরা সবাই আলোর পথে গিয়ে চলো। তাই চলুন দাদা। हर दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ डॉन, मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ डॉन। हाय भाई दादू, हाय। এই বয়সে তুমি এমন চিত, তাহলে চৌবন বয়সে কেমন ছিলে? আজ তুই আমার নই পেটে ঝুড়িটা নিয়ে কাড়াকাড়ি করছিস, শালা এর ফল তোকে একদিন পেতেই হবে। হারামজাদা। দাদু, তুমি যদি দিদিমা হতে তাহলে তোমাকে কি করতিস? শালা কি করতিস? এইরকম করে দিদিমার গলা জড়িয়ে তার ফোকরা মুখে চুপ। আচ্ছা দাদু, তুমি বিয়ে করেছিলে? 3 বার। 3 বার? অবশ্য 3 বার বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। মানে প্রথম পক্ষে বউটা ছিল রোগা সরু, মুখ দুরু দুরু। দ্বিতীয় পক্ষের দিদিমা কেমন ছিল? ওই মাঝারি। তবে জানো ভাই, ওই দুটো বউই বাচ্চা হতে গিয়ে মারা গেল। তাই শেষবার যাকে বিয়ে করলাম সে ছিল ইয়া মোটি। जिसका बीबी मोटी उसका भी बड़ा कमर, जिसका बीबी मोटी उसका भी बड़ा कमर। যা সারা মালটা কেটে পড়েছে,
ভালোই হলো, এবার এই মদের বোতলটা সেটে দিন। দুদিন স্মাগলিং করে বেশ টাকা পকেটে এসছে। অর্ধেক দিয়েছি মাকে, অর্ধেক নিয়েছি আমি। আর সন্ধ্যায় আমার বসের সঙ্গে মা হিন্দি সিনেমা দেখতে যাবে। সব কাজে মা আমাকে সাহায্য করে, কিন্তু বাবাটা একদম বাজক। তাই আজ মায়ের সামনে বাবাকে বলবো, বাবা তোমার বন্ধুর মেয়ে রমার সঙ্গে তোমার বড় ছেলের শুধু বন্ধুত্ব নয়, ওরা ডুবে ডুবে জল খাচ্ছে। সেদিন গঙ্গার ধারে সুন্দরী রাম প্রেমিকা রমার কথা শুনে দাদা আমার গালে চড় মেরেছিল, সে কথাটাও ভুলিনি। মায়ের কাছে ওই মেয়েটার পিছনে লেগে জ্বালিয়ে পুড়িয়ে অসিত আজও কলেজে যায়নি, কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি একবার ওদের বাড়িতে গিয়ে খোঁজ নেব, অসুখ টসুখ হলো কিনা খবর নেব? হ্যাঁ হ্যাঁ, আমি ওদের বাড়িতে গিয়ে জেনেই আসি খবরটা। টরে টোক্কা টরে টোক্কা 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 টরে টরে। ওয়ে ওয়ে, তার মানে বাই টেলিগ্রাম তোমার প্রেমিকের খবর এনে দিলাম। আচ্ছা সুমিত, তোমার কি লজ্জা বলতে কিচ্ছু নেই? একটুখানি ছিল, তোমাকে দেখার পরে ওই জিনিসটা আমার চরিত্র থেকে আউট হয়ে গেছে। হাসবে না, একদম হাসবে না, আমি বলে দিচ্ছি। তাহলে তুমি হাসো, আমি দেখি। কোন চোখে দেখবি? যার মা বোন জ্ঞান নেই তার আবার চোখ আছে নাকি? কি বললে? কি বললাম তুমি কি শুনতে পাওনি? নাকি শুনতে পেয়েও না শুনতে পাওয়ার ঢং করছো? রমা! জমা! তোমার সব অপরাধ আমার মনের খাতায় জমা হয়ে আছে। যেদিন থেকে তুমি আমার পিছু নিয়েছো সেদিন থেকে আমিও তোমার উপর নজর রেখেছি, নজর। চোখের নজরে কম হলে কাজল দিয়ে কি হবে? কাজল দিয়ে কি আর হবে? চোখে কাজল দিয়ে এমনি করে কানকি মেরে রাতার কুকুরটা নিয়ে আমি খেলা করবো, খেলা। হাওয়া হাওয়া এ হাওয়া खुशबू लुटा दे, कमा कली ये कली जुल्फों बता दे, एक बार मिला दे, हवा हवा ये हवा। দেখে শুনে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য জানোয়ার হয়ে গিয়ে তোর সঙ্গে ভৌতিক রাজকাজ শুরু করে নি। জেঠু! আমি জেঠু নয়, আমি জেঠু নয় রে মামনি, আমি জেঠু নয়, আমি হচ্ছি অন্ধ ধৃতরাষ্ট্র। পুত্র স্নেহে অন্ধ হয়ে আমি সুভাষকে পুত্র হারিয়ে ফেলেছি রে রমা, তাই লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। জেঠু আপনি? আমি তোর বাবার বন্ধু। দিনে 24 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা দুই বন্ধুতে গল্প করি, কত কথা বলি, আর ওই জানোয়ার সুমিত চলে গেছে, পালিয়ে গেছে। কিন্তু রমা অন্ধকার চিরকাল পালিয়ে বাঁচতে পারে না। একদিন আলো এসে অন্ধকারের বুকটা চিরে ফালা ফালা করে তাকে মৃত্যু মুখে পাঠিয়ে দিয়ে আলোর চাঁদ থেকে বলবে, তুমি শান্ত হও বাবি। আমি শান্ত হব? কি করে শান্ত হব রে অসিত? যেখান থেকে শান্তি পেয়ে শান্ত হওয়া যায়, সেই শান্তনার সত্তা যে আমার ভদ্রতা রক্ষার বন্যায় ভেসে গেছে। জেঠু আপনি জ্যাঠাইমার কথা বলছেন? ওরে রমা, মা শব্দটা বাদ দিয়ে বল, কারণ বিপাশা মা শব্দের মানে জানে না। যদি জানতো তাহলে টাকার কাছে নিজের মাতৃত্ব বিক্রি করে দিয়ে এই বিমল সামন্তের সংসারে কখনো অকল্যাণ ডেকে আনতে পারতো না রে বাপের লজ্জা। ওরে অসিত, বিপাশা হচ্ছে আমার জীবনে এক আশাহীন লজ্জা। আমি দীর্ঘদিন ধরে তাকে বোঝাতে পারিনি যে সংসারে মা মন্দ হয় সে সংসারে সন্তান কখনো ভালো হতে পারে। কেন হতে পারে না জেঠু? অসিত তো জ্যাঠাইমারই ছেলে। না না রে রমা, না, অসিত তো জামাই মা সন্তান নয়। বাবি, কার ছেলে আমি? তুই আমার সন্তান। হ্যাঁ রে অসিত, তুই শুধু আমার সন্তান, কারণ তুই আমার আদর্শে অনুপ্রাণিত, আমার কথা শুনে চলিস, তাই তুই আমার সন্তান। আরে সুমিত তোর মায়ের মতে মত দিয়ে চলে, মায়ের কথা শুনে চলে, তাই ও তোর মায়ের সন্তান। অসিত, জেঠু বোধহয় আজ কলেজে সাহিত্যের উপর লেকচার দিয়েছেন, তাই মন থেকে কোনো সাহিত্যের কথাটা ভুলতেই পারছেন না। না না রমা, না, সাহিত্যের কথা নয়, বাপির কথার মধ্যে বাস্তবের কোনো একটা ছোঁয়া আছে। না রে অসিত, না, বাস্তব
বাস্তবের কোনো ছোঁয়া নেই, এটা সম্পূর্ণ সাহিত্যের কথা। কিন্তু আমি যে গন্ধ পেয়েছি বাপি, কিসের গন্ধ রে অসিত? ঠিক এই মুহূর্তে আমি তো ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। অসিত, তবে জ্যোৎস্না রাতে বন্য পরিবেশে ধূসর পাণ্ডুর চাঁদের আলোয় গা ছমছম করা রাতের কুহেল চম্পর গন্ধ পেয়ে অজগর সাপ যেমন শিমশিম করে জেগে ওঠে, অসিত, তেমনি আমার মনের বনভূমি কি যেন একটা মাথা তুলে দাঁড়াতে চায়। অসিত, এসব তুমি কি বলছো বলো তো অসিত? নেশাচ্ছন্ন সাপের চোখের মতো আমি আমার ক্লান্ত চোখ দুটো দিয়ে আমি আমার মায়ের সঙ্গে আমাকে মেলাতে চেষ্টা করি, কিন্তু মেলে না। ওরে অসিত, তুই চুপ কর। আজে বাজে কথা বলে তোর মাথাটা খারাপ করিস না। অসিতের এই চিন্তা কিন্তু নতুন নয় জেঠু। নতুন নয় রমা? না, ও কলেজে যেতে আসতে প্রায় কমলবাবু এরকম ধরনের অনেক কথাই বলে। কি বলে? বলে তুমি চুপ করো রমা, আমাকে বলতে না না, এখন নয়। এখনই এখনই বাপি, এখনই আমি তোমার কাছে জানতে চাই আমার সঙ্গে মায়ের এই বিমাত্রী সুলভ ব্যবহার করার কারণ কি? মায়ের স্নেহ ভান্ডার থেকে কেন এক ফোঁটা স্নেহ আমার চোখে ঝরে পড়ে না? মা সুমিতকে যে চোখে দেখি, আমাকে দেখার সময় মায়ের চোখ থেকে অন্য দুটো চোখ উঁকি মারে কেন? আমি তো মায়ের প্রথম সন্তান। ওরে অসিত, তুই প্রথম সন্তান হলেও তুই যে বেবি ফুডের সন্তান। হ্যাঁ রে অসিত, তোর জন্মাবার পরে তোর মায়ের বুকে দুধ ছিল না, তাই যে মা তার সন্তানকে বুকের দুধ দেয় না, সেই মায়ের বুকে সন্তান স্নেহ জন্মাবে কি করে? অমন জানলে আমি টেপ রেকর্ডটার সঙ্গে করে নিয়ে আসতাম। আমার বেরো তো এই বাপ বেটার গোপন কথা আমি ওই রেকর্ড করে রাখতাম। বিপাশা, তুমি তো নিজেই একটা রেকর্ড। তাহলে নতুন করে রেকর্ড হওয়ার দরকার কি আছে? না হয় রেকর্ডটা কোথাও একটা ফাটা, পিনটা সেখানে আটকে গিয়ে খুব মিষ্টি সুরে বাজবে, আমি বিপাশা, আমার আশার সীমা নেই নেই নেই। এই হতভাগা অসিত, আমার বিরুদ্ধে তোর বাপিকে তুই কি বলছিস? বল কি বলছিস? অসিত কিছুই বলেনি। থাক বাবু থাক, তোমাকে ওই সুরিশা কি মাথার কথা হবে না। হ্যাঁ, মা বলা ছিনি দেখো, মা বলে ডাকতে আমার সুমি। কিন্তু আপনি কি জানেন দেখাইবা, আপনার ওই মিষ্টি করে মা ডাকা সুমিদের কোনো মা বোন জ্ঞান নেই। কি বললো তুমি কানে শুনতে পেলে না? অসিত, কি আমার গায়ে হাত তুলবি? ভেঙে দেবো। তোর ওই গরম মেজাজ সুমিতকে বলে আমি ভেঙে দেবো। বাবাই আমার নাম বিপাশা সুন্দরী। অসিত, অসিত, তার আগে তুমি শোনো অসিত, কলেজে যাওয়ার মতো ভালো ছেলে আর একটাও নেই। তাকে আধুনিকতা শেখাতে গেলে সে শিখতে চায় না। কলেজে ইয়াং মেয়ে দেখলে যে মুখ নিচু করে নামিয়ে নেয়, ওয়েস্টার্ন মিউজিক শুনলে যে কানে হাত চাপা দেয়, সেই তুমি মাঝে মাঝে এমন হয়ে যাও কেন? অসিত বলো, অসিত বলো, বলো বলো রমা, বলো অসিত বলো। আজ তোমাকে বলতেই হবে, কেন তুমি মাঝে মাঝে ভয়ঙ্কর ভাবে চিৎকার করে ওঠো, আর কেনই বা তুমি মাঝে মাঝে অস্বাভাবিক ভাবে রেগে যাও, আর ঠিক তখনই কেন তোমার এই পাটা বেঁকে যায়? অসিত বলো, অসিত বলো। জানি না, আমি কিচ্ছু জানি না। অসিত, আমার মা জানে, আমার বাপি জানে, আর আমি জানি না রমা, কিচ্ছু জানি না। অসিত তুমি দাঁড়াও। অসিত তুমি এভাবে দৌড়ে যেও না, তোমার এখন মাথা ঠিক নেই, একটা বিপদ হয়ে যাবে। অসিত, অসিত তুমি দাঁড়াও।
বাড়িতে রান্না মহে রান্নার কাজ করছো, আজ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে এইভাবে শুধু লুকিয়ে লুকিয়ে কাঁদবে? নিশ্চয়ই আজ তোমাকে কেউ কিছু বলেছে। বলো, কে কি বলেছে? যারা আমার সব কাজে ঘোর ধরে, তারা আজ আমাকে অনেক কথা বলেছে গো। রঘুদা কোথায়? রমা কোথায়? ওরা বাজারে গিয়েছে। আসুক ওরা বাজার থেকে, তারপর দেখাচ্ছি মজা। না, আমার জন্য রঘুদা আর আমার সাথে ঝগড়া করে দ্বিতীয়বার ভুল করো না। প্রতিমা, প্রতিমা নয়, প্রতিমা নয়। কেন তোমার মনে থাকে না আমি অনন্যা এ বাড়িতে রান্নামা হয়ে এসেছি? যদি ওরা জানতে পারে একেবারে সর্বনাশ হয়ে যাবে। হোক হোক সর্বনাশ, প্রয়োজন হলে ওদেরকে সব কথা আজ আমি জানিয়ে দেবো। এই জন্যে আমি তোমাদের বাড়িতে আসতে চাইনি। তুমি কি মনে করেছো আমার জন্যে তুমি তোমার ঘর ভাঙবে? প্রতিমা, যে ঘর তুমি বাঁধতে পারলে না সে ঘর আমি ভাঙবো কোন অধিকারে? আমি বুঝি বুঝি প্রতিমা, বুঝি, আমি সব বুঝি। তবু একটা অভক্ত যন্ত্রণা আমার এই বুকের ভেতরে ঘুরে ঘুরে খায়। তাই তো কোর্টে কাজ করতে গিয়ে কেমন যেন সবকিছু মাঝে মধ্যে ঘুরিয়ে ফেলি। যাকে এই জানো, এই দেখো, আজ ওই কোর্ট থেকে ফেরার সময় বাজার থেকে তোমার জন্য একটা ভালো শাড়ি কিনে এনেছি। আমার জন্য তুমি শাড়ি কিনে এনেছো? কই দেখি দেখি। এই দেখো। এত দামি শাড়ি তুমি আমার জন্য কিনে এনেছো? কেন প্রতিমা, এর চেয়ে অনেক বেশি দামি শাড়ি তোমার জন্য আমার কেনার কথা ছিল। তুমি ভুল করছো। ভুল আমি করিনি, ভুল করেছো তুমি। তোমার এই শাখার পলা পলা হার, অনেক সোনার গহনা পরার স্বপ্ন দেখেছিল। দুটি মনের আকাশে ছিল রাম ভুলব। তুমি ছিলে আমার স্বপ্নের জাদুকরী, তুমি ছিলে আমার ভালোবাসার মধু। তোমার প্রেমের জাদু, আমার ভালোবাসার মধু রূপের রসে গন্ধে একাকার হয়ে যাবে। এই তো ছিল সব। সেই স্বপ্ন হারিয়ে গেছে, শুধু আছে না পাওয়ার ব্যথা। সেই স্বপ্ন হারিয়ে গেছে, শুধু আছে না পাওয়ার ব্যথা। আমাদের ভালোবাসা ছিল খাঁটি সোনা, আমাদের ভালোবাসা ছিল খাঁটি সোনা। সেই ভালোবাসা কেড়ে নিল বিধাতা,
বলে নতুন করে স্বপ্ন দেখাবো। তাই তো তুমি আমার কাছে দেবতা, আর আমি তোমার পূজার ফুল। প্রতিমা, চুলে আজ পাগ ধরেছি, তুমি আমি দুজনেই সব বুড়ো হয়ে গেছি, তাই না? রান্না মা, রান্না মা, বলি ব্যাপারটা কি? রান্নাঘরে গ্যাসটা দাউ দাউ করে জ্বলছে, তুমি এখানে কি করছো কি? আগে কখনো সন্ধ্যাবেলা তো তাই প্রণাম করছিলাম, ছোট বাবুর একটু প্রণাম করছি। বাপি, তুমি তো আগে কারো প্রণাম নিতে না, তাহলে রান্না মা এই বাড়িতে কাজে আসার পর থেকে তুমি এত পাল্টে গেলে কি করে বাপি? কেমন করে সাধারণ মানুষ পাল্টে যায় রমা? আমি তো অসাধারণ নই রবিদা। অনন্য সাধারণ, তাই রোজ সন্ধ্যাবেলায় ওই অনন্যর প্রণাম নেবার জন্য তুমি উন্মুখ হয়ে থাকো, তাই না বাপি? রমা, মুখটা তুই কমা, মনটাকে তুই আবার আগের জায়গায় ফিরিয়ে নি। কি বললে? কি বললাম তা তুমি বুঝতে পারলে না রঘুদা? তুমি তো আগে এত বোকা ছিলে না। বাপি, তুমি আমার জেঠুকে শুধু শুধু কেন আজে বাজে কথা বলছো? তোমার কাছে আমার জেঠু চাই, রান্না মা আগে হলে। রমা! দয়া করে চুপ করো, চুপ করো, চুপ করো। আমার জন্য আপনি আপনার আপন বন্ধুর সঙ্গে ঝগড়া করবেন না। খবরদার, তুমি একদম নাকে কাঁদবে না। মাঝে মাঝে তুমি এমন কথা বলো তাতে মনে হয় তোমার সঙ্গে যেন আমাদের রক্তের সম্পর্ক আছে। তুমি যেন আমার বাপির কাছের মানুষ। কাজের মেয়ের মতো থাকবে। যাও, এক্ষুনি গিয়ে রান্নাঘরে রান্নাটা শুরু করে দাও। ঠিক আছে কুকুমনি, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়াও, দাঁড়াও রান্নামা, তোমার সামনে রমাকে আমি একটা কথা বলবো, সে কথাটা তুমি শুনে যাও। তুমি আবার কি কথা বলবে অসিত? রমা খুব ভালো করে লেখাপড়া শিখেছে, কিন্তু মানুষের সঙ্গে ভালো করে কথা বলতে শেখেনি। কংগ্রাচুলেশন অসিত, কংগ্রাচুলেশন। অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি। জেঠু, তুমি এবার বুঝতে পেরেছো তো? ওই মেয়েটা সকালবেলা অসিতের বাড়িতে রান্না করতে গিয়ে আমাদের বিরুদ্ধে অনেক কথাই বলে। জেঠু, না কুকুমনি না, সকালবেলা এই খোকা বাবুদের বাড়িতে রান্না করতে গিয়ে একেবারে কোনো কথা বলে না। তা বলনি তো, অসিত এসে রমার কথার প্রতিবাদ করলো কেন? রঘু জেঠু, প্রকৃত শিক্ষাই প্রতিবাদের জন্ম দেয়, আর সেই শিক্ষার নামে যাদের ফ্যাশন বেশি, তারাই সেই প্রতিবাদকে অপবাদ বলে চালিয়ে দেয়। চুপ করো, চুপ করো খোকা বাবু, তুমি একটু চুপ করো। খুকুমনি, খুকুমনি, আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমায় ক্ষমা করে দিও খুকুমনি। বাপি, তুমি রান্না আমাকে বলে দিও ও যেন আর ফারদার আমাকে খুকুমনি বলে না রাখে। ডাকবে, অনন্যা তোকে খুকুমনি বলে ডাকবে। জেঠু, আপনি ঠিকই বলেছে, তোমাকে খুকুমনি বলে ডাকবে, আর খোকা বাবু বলে ডাকবে আমাকে। খোকা বাবু। রান্নামা, আমার খুব খিদে পেয়েছে, খেতে দেবে, চলো তো। হ্যাঁ, চলো খোকা বাবু, চলো চলো। আরে অনন্যা আর অসিতকে দেখে অনন্যা ছেলে মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে, তাই না রমি? জেঠু, তুমি ওই রান্নাঘর হয়ে বেশি ওকালতি করো না। রমা, তুই একটা শিক্ষিত আমি, তাই তাই ছোট বড় কথা তোর মুখে মানায় না। আর আমি তো কিছু শাসন করতে পারিস না। আরে কি করে শাসন করব? আজ থেকে 22 বছর আগে ওই শাসনের চাবুকটা রঘুদা যে আমার হাত থেকে কেড়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেড়ে নিয়েছি, বেশ করেছি, কেড়ে নিয়েছি, বেশ করেছি। তুমি রমার বাবা বলে লাট সাহেব নও, বুঝেছো? লাট সাহেব নও, হ্যাঁ, লাট সাহেব নও, লাট সাহেব নও। আরে রমা অন্যায় করবে, তাকে কিছু বলা যাবে না, এ তো হয় না। জেঠু, রমা, রান্নামা তোর মায়ের মতো, তাকে অপমান করতে তো লজ্জা করে না? আমার ভুল হয়ে গেছে জেঠু, আমার ভুল হয়ে গেছে। স্বীকার করছিস তো তোর ভুল হয়েছে? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি কান ধরে স্বীকার করছি আমার ভুল হয়ে গেছে। তাহলে নে, মিষ্টি খা। মিষ্টি, তোমরা সবাই শোনো, এরপর থেকে এই গ্রীষ্মের সবটাই হবে মিষ্টি। জেঠু, এই নাও, আজকে প্রথম মিষ্টি মুখটা আমি তোমাকে দিয়েই শুরু করবো। ধরো দেখি। ওরে মা, তুই যা মিষ্টি, এই মিষ্টি তার কাছে কিছুই না। তুই যখন দিচ্ছিস তখন তো আমাকে খেতেই হবে। এটাই হবে। বাপি, এই নাও তোমার ভাগ, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। ওরে রমা, এই মিষ্টি শুধু মিষ্টি নয় রে মা, এ আমার দুঃখের সাগরে মন্থন করে ওঠা স্বপ্নের অমৃত বিন্দু। বাপি, দেখো, হ্যাঁ বল।
আমি এই মিষ্টিগুলো অসিত, রঘু জেঠু আর রান্নাবার জন্য রেখে দিলাম, কেমন? আরে পাগলি মেয়ে কোথাকার, এই দেখো গরম আবার এই দেখো ঠান্ডা। ও বাবা, কি হলো বলো? এবার তুমি আমাকে ভালোবাসবে কিনা? কি হলো বলো? চুপ করে থেকো না, বলো ভালোবাসবে কিনা? বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো সরসরি খানি। বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো সরসরি খানি। বাসবো ভালো, রাখবো ধরে। কতদিন পর খোকা বাবার খুকুমনি আমাদের বাড়িতে আসছে, তাদের আমি এমন ভালোবাসার বাঁধনে বাঁধবো জীবনে ওরা কোনোদিন ভুলতে পারবে না। শিবু বলে, শিবু কোথায় গেলি রে হতভাগা? আজ প্রতিমা ছেলে মেয়েরা আমাদের বাড়িতে আসছে সঙ্গে পরিচয় করতে, এ কি কম আনন্দের কথা? সত্যি সাবিত্রী মা, আমার যে কি আনন্দ হচ্ছে, ইচ্ছে করছে আনন্দে ঠাই ঠাই করে নাচতে শুরু করে দিই। আজ কতদিন পরে আমাদের ভাগনা ভাগ্নি আমাদের কাছে আসছে, এ কি কম আনন্দের কথা? আচ্ছা সাবিত্রী মা, এই তারা এলে তাদের কিভাবে আদর যত্ন করবে সেটা একবার ভেবে দেখেছো? আমার হয়ে গেছে শিবু, এই দেখ ওদের জন্য আমি নারকেলের সন্দেশ কিনে নিয়ে এসেছি। তুমি নারকেলের সন্দেশ কিনে আনিয়েছো? তুমি কি পাগল হয়ে গেছো সাবিত্রী মা? পাগল হবো না? খোকা বাবু তো নারকেলের সন্দেশ খেতে খুব ভালোবাসে। তা খোকা বাবু নারকেলের সন্দেশ খেতে ভালোবাসে, সেটা তুমি কেমন করে জানলে? সে কি রে শিবু, তুই শুনিসনি? খোকা বাবুর খুকুমনি প্রতিমাকে ডাইনি বলে ঢিল মেরেছিল। ঠিক তার পরের দিন সকালে গিয়ে স্কুলের সামনে গিয়ে আমি নারকেলের সন্দেশ খাইয়ে বলেছিলাম, ও খোকা বাবু, যাকে তোমরা ডাইনি বলে ঢিল মারছো সে আমার মেয়ে। কোনোদিন যদি তোমাদের সামনে এসে দাঁড়ায় তাকে তোমরা অপমান করো না, আমি রোজ তোমাদের সন্দেশ খাইয়ে যাবো। বলো কি সন্দেশ খেতে ভালোবাসো? খোকা বাবু বলেছিল আমি নারকেলের সন্দেশ খেতে খুব ভালোবাসি। সাবিত্রী মা, ওই দেখো দেখো দেখো, আমাদের বাগান বাড়ি পেরিয়ে খোকা বাবু আর খুকুমনি এদিকে আসছে। কি আনন্দ হচ্ছে! এসো খোকা বাবু, এসো এসো খুকুমনি, এসো। এই, তোমরা আমাদের খোকা বাবু খুকুমনি বলছো কেন? আমাদের বাড়ি রান্নার মেয়েটা তোমাদের এখানে বেড়াতে আসে নাকি? রমা, কোথায় কি বলছো তুমি? কাল ঠিক এইভাবে তুমি রান্নামাকে অপমান করেছো, আজ তোমার বাপির কথা মতো এখানে বেড়াতে এসে এদের মনে দুঃখ দিচ্ছ কেন বলো তো? সে কথার উত্তরটা না হয় তুমি পরে শুনে নিও। এখন তোমাদের বলছি শোনো, তোমরা আমাকে দিদিমণি বলেই রাখবে। না না, আমরা তোমাকে দিদিমণি বলে রাখতে পারবো না। কেন বলবে না? তোমরা কি ভুলে গেছো আমার বাপির দয়াতেই তোমরা এই বাড়িতে বাস করছো? আচ্ছা তোমাদের কি কারো সেই কথাটা মনে নেই? তাছাড়া এটা আমার মায়ের স্মৃতি, তাই আমার বাপি এই বাড়ির নাম দিয়েছেন প্রতিমহিলা। আর তুমিও বোধহয় ভুলে গেছো রমা, আমরা যখন স্কুলে যেতাম তখন আমাদের নারকেল নাড়ু করে খাওয়াতো ওই দিদিমা। দিদিমা, তোমার মনে আছে? মনে আছে দাদু ভাই, আমার সব মনে আছে। আমারও মনে আছে। তোমার কথা যখন বাপিকে বলেছিলাম তখন বাপি বলেছিল সেই বৃদ্ধা মহিলাকে তোরা দিদিমা বলেই ডাকবি, তখন ডেকেছিলাম। কিন্তু এখন আর আমি ডাকবো না। কেন ডাকবে না দিদি ভাই? তুমি তো আমার প্রতিমা মেয়ে। তুমি আমার মায়ের নাম কি করে ধরলে? কি হলো বলো? একটু আগে তোমার মুখ থেকে শোনো, আর তাছাড়া তাছাড়া তোমার বাপির মুখ থেকে আমরা কতবার নাই শুনেছি। আমার বাপি বলেছে? হ্যাঁ ভাগ্নি, তোমার বাপি আমাদের কাছে সব কথাই বলে। তা কি আশ্চর্য, আমার বাপির কি মাথার ঠিক নেই? আমার মা তো সেই কবেই মারা গেছে, কিন্তু তার কথাই সব এদের বলে কি লাভ? না, তোমাদের মা মারা যায়নি। আজকাল তোমার সবটাই ভুল হয়ে যায়। তুমি কিছু মনে করো না ভাগনা, তুমিও কিছু মনে করো না ভাগ্নি। ভাগনা ভাগ্নি আচ্ছা অসিত, এরা সব পাগল নাকি বলো তো? পাগল তো হবই দিদি ভাই, পাগল না হলে কি আমরা সেদিনের কথা আজও মনে রাখতে পেরেছি? তাই সেদিনের মতো আমার সাবিত্রী মা আজও তোমাদের জন্য নারকেলের সন্দেশ কিনে আনিয়েছে। সাবিত্রী মা, আরে দাও দাও, নারকেলের সন্দেশগুলো খোকা বাবু খুকুমনিকে দাও। নারকেল সন্দেশ কই দাও দিদিমা, দাও, আমি খাবো। দাও। নাড়ু খাও, নাড়ু বাবা, তুমি নারকেলের নাড়ু খাও। আর তুমি একটা খাও দিদি ভাই, এই পোড়া কপালি সাবিত্রী বলা কিছুক্ষণের জন্য সেই হারিয়ে যাওয়া দিনগুলো ফিরে গিয়ে নাতি নাতনিকে নিয়ে আনন্দ করে শখ মিটিয়ে নি। রমা, একটা নাড়ু নাও। ঠিক আছে নিচ্ছি।
কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! ও দাদু ভাই, ও দিদি ভাই, তোমাদের মনে পড়ে এমনি করে নাড়ু খাইয়ে আমি নাচতে নাচতে গাইতাম, তোমরা যখন ছোট্ট ছিলে, তোমরা যখন ছোট্ট ছিলে, তোমার বড় ভাই এসে আমি বিদা হলাম। তোমরা যখন ছোট্ট ছিলে, তোমার বড় ভাই এসে আমি বিদা হলাম। আমি হলাম শিবু মামা, কত ব্যথায় আছে জমা। আমি হলাম শিবু মামা, কত ব্যথায় আছে জমা। সত্য কথা পারে না চাপা, বলতে কারো মানা। তোমরা যখন ছোট্ট ছিলে, তোমাদের বড় ভাই এসে আমি বিদা হলাম। বড় ভাই এসে আমি বিদা হলাম। বড় ভাই এসে আমি বিদা হলাম। ইউনিক, ইউনিক, ইউনিক। কি ব্যাপার রমা, ইউনিক বললে কেন? অসিত, ব্যাপারটা প্রথমে আমার খারাপ লাগলেও শেষ পর্যন্ত ভালোই লাগলো। তাই আমরা এখান থেকে চলে যাবার আগে এদের সকলকে একটা খবর জানিয়ে দিয়ে যেতে চাই। ভালো খবর? দারুণ ভালো খবর। খুব শিগগিরই তোমরা আমার বিয়ের ভোজ খেতে যাবে। পাত্রটি কে দিদি ভাই? তোমাদের সকলের আদরে এই খোকা বাবু। আমি তারাবুকে ডেকে নিয়ে আয়, দেরি হয়ে গেল আরো এগিয়ে যাবে। মস্ত বড় ক্ষতি হয়ে যাবে না, মস্ত বড় ক্ষতি। না 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 না, এই অমিতাভ রায় চৌধুরী জীবিত থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারে না। আমাদের ক্ষতির কথা বলছি না দাদা, আমাদের ক্ষতির কথা বলছি না। তাহলে কার ক্ষতির আশঙ্কা করছো? আপনার আমার ক্ষতি? সাবিত্রীমা, কি বলছো আমাকে স্পষ্ট করে বলো। বলবো বাবু, বলবো, আমরা সব কিছু বলবো। শুধু আপনি আমাদের কিছুক্ষণের জন্য সময় দিন দাদা, সময়? সব বলবো। সাবিত্রীমা, এই শোনো। কি এমন কথা আমার কাছে সরাসরি বলতে না পেরে আমার কাছ থেকে সময় চেয়ে নিয়ে গেল? আমারই কথা মতো রমার অবস্থা এখানে বেড়াতে এসেছে। আরো গেল গেল। আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। তাই যেমন করি হোক, এই রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। হাত বেঁধে চোখে ধুলো দিয়ে প্রতিমাকে অনন্যা বনে বসে আছেন অমিতাভ বাবু। আপনার ভালোবাসা সতীন আছে গো সতীন। হিরালাল, তুমি তুমি আচ্ছা হিরালাল, তুমি তো মানুষের মতো হাঁটো, মানুষের মতো কথা বলো, অথচ তুমি মানুষ নও কেন? ওসব ফালতু বাচ্চুরি আশীর্বাদ বলেন প্রতিমাকে কবে আমার কাছে পাঠিয়ে দেবেন? তোমার শ্রাদ্ধের দিন। অমিতাভ বাবু! একদম চিৎকার করবে না, তোমার হরমোন আজ আমি চেঞ্জ। ও হরমোন বাবুর কথা বলছে। আরে ওর সালা তো আমার কাছ থেকে 72 রুপিয়া নিয়ে এখান থেকে ভাগিয়ে গিয়েছে। তোমার নিউক্লিয়ার সিস্টেম চেঞ্জ করে দিয়ে আজ থেকে তোমাকে এই সাধারণ মানুষের প্রতিলিপি করে গড়ে তুলবো। এসো এসো এসো। ছাড়ে! আপনি আমাকে ভালো মানুষ বানাতে পারবেন না। আচ্ছা হিরালাল, তুমি কি সত্যি কোনোদিন ভালো মানুষ হতে চাও? নেই অমিতাভ বাবু। अरे हमें যদি ভালো হয়ে যায় এই দুনিয়া তো আমার কাছে একদম কালা হয়ে যাবে অমিতাভ বাবু। আরে অমিতাভ বাবু, এই দুনিয়ার হালচাল আপনি বুঝতে পারছেন না। এই দুনিয়াতে যে আদমি ভালো আছে না ওরা कोई ভালো না আছে, আর যে আদমি ভালো আছে ও 95% আদমি একদম ছোটা আছে। শোনেন অমিতাভ বাবু, আপনি হঠাৎ একটা তুলে দিয়েছেন ও শিবুরাম পাবলিককে দিয়ে আপনি আমাকে মার খাইয়েছেন। তাই আজ আমি আপনার হাতে মারবে না। হাতে মারবে? আরে নেই নেই অমিতাভ বাবু, আপনার তো বহুত বড় আদমি আছেন। এই দুনিয়া চল তো আপনাদের হাড়িতে আছে। তাই একদিন আমি আপনাদের বাড়িতে যাব। আপনার বংশের ইজ্জতে বংশের যে ছোট্ট এই খানা ছুড়ে তার মানে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে সালাম আমি ডাকিয়ে বলবে, আরে শোনেন বাবু মশাই, অমিতাভ বাবু 22 বছর ধরে যে লড়কি को রান্নার মা সাজিয়ে রেখেছে ও রান্নার মা না আছে, ও কান্নার মা আছে, কান্নার মা। অনন্যা ছদ্মবেশে বিখ্যাত গণিকা প্রতিমা। এই
হিরাল, শোনো শোনো শোনো, আমার আমার এত বড় সর্বনাশ করো না। যে মেয়েটি অনেক দিন পর অন্ধকার থেকে আলোর পথে ফিরে এসেছে, তার গায়ে তুমি আর অন্ধকার ছিটিয়ে দিও না। ঠিকাই অমিতাভ বাবু, আপনার ভালোবাসা রাত্রে ভালো থাকবে, লেকিন लेकिन প্রতি মহিনা আমার হাতে কিন্তু গুছা গুছা নোট তুলিয়ে দিতে হবে। নোট কম সে কম 20,000 রুপিয়া। 20,000? আপনার তো বহুত বড় আদমি আছে, আপনাদের বহুত রুপিয়া আছে। রুপিয়াকার উপর আপনার সব লাভ পড়ে যাচ্ছে। প্রতি মহিনা একবার করে ও রুপিয়া কা বান্ডেলের উপর থাপ্পড় মারবেন, দেখবেন আমি একদম সালা ভালো হয়ে গেছি। এই অমিতাভ বাবু, আজ কিছু হবে অল্প স্বল্প, বাকিটা আমি আপনার বাড়িতে গিয়ে আসবো। না 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 না, আমার বাড়িতে তোমার কোনোদিন যেতে হবে না। দাঁড়া দাঁড়া, দেখছি দেখছি, কোনোদিন আমার বাড়ি যাবে না। হ্যাঁ, এই নাও, এই টাকাগুলো আজকে রাখো, আর বাকি টাকা আগামী সোমবার ঠিক এইখানে, মানে এই প্রতিমা ভিলায় আমি তোমার হাতে তুলে দেবো। আমার বাড়িতে কোনোদিন যাবে না। एकदम सारा गरम नोट আছে, 1 2। अरे अमिताभ बाबू, आप तो शादी করেননি, लेकिन वो फुटे लड़कीটা আপনার সারা হলো কি করে বলেন তো? সত্যি কথা বলুন তো, লড়কিটা কার আছে? মেয়েটি? ও মেয়েটি আমার মেয়ে। হ্যাঁ, ওর নাম রমা, আমার গোপনে বিয়ে করা স্ত্রী একমাত্র মেয়ে। গোপনে শাদি করার একমাত্র লড়কি আছে, গোপনে শাদি করার একমাত্র লড়কি আছে। হিরালাল, হিরালাল হঠাৎ এই কথা বলে গেল কেন? তবে কেউ সন্দেহের অবকাশ পেয়েছে? তবে কি রমার জীবনে? শুধু রমার জীবনে নয় দাদা, রমার জীবনে নয়, অসিতের জীবনে, আপনার জীবনে, প্রতিমা দিদির জীবনে, এমনকি এই প্রকৃতির নিয়মের উপর একটা ভয়ঙ্কর ক্ষতি ঝড় ছুঁয়ে আসছে। আরে শিবরাম, কি বলতে চাইছো আমাকে স্পষ্ট করে বলো। যে কথা সাবিত্রী মা ভয়ে আপনাকে বলতে পারেনি, সে কথাই শিবরাম পাবলিকের মুখে শুরু। বলো বলো বলো। রমার অসিত রমার অসিত একে অপরকে ভালোবাসে। বাপরে বাপ, এত দুঃখের মধ্যেও আস্তে আস্তে আমার পেটটা ব্যথা হয়ে গেল। এই হতভাগী প্রতিমা, আমার অপমানের কথা শুনে হাসতে তো লজ্জা করছে না? কন্যার জন্য যার জন্ম সে হাসে ফুল লজ্জায়, কোন সাহসে? তো সব পাপ ঢেকে রেখে আমি পার্ট টাইমে রান্নামা সাজিয়ে রেখেছি, প্রতিমা থেকে অনন্য করে নিয়েছি। তাই তোর এত দাপা দাপি, তাই না? দিদি দিদি, তোর মুখে দিদি ডাক শুনতে আমার ঘেন্না করে, ঘেন্না। দিদি ডাক শুনতে ঘেন্না করে, আর মাসে মাসে টাকাগুলো গুনে নিতে তখন তোমার ঘেন্না করে না? কি বললি? ছোট বড় কথা? দিদি, তুমি বা বড় মুখে ছোট কথা বলছো কি করে? তুমি বোধহয় ভুলে গেছো, যার দিদি ডাক শুনতে ঘেন্না করে তার টাকাইতে আজ তোমার এত বার বারন্ত। প্রতিমা! হ্যাঁ, প্রতিমা 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 অনন্যা সেজে একবেলা তোমার বাড়িতে রান্না করে বলে তুমি আর সুখের মুখ দেখেছো। আমার টাকাইতে তুমি তোমার ছেলেকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, লেখাপড়া শেখাচ্ছ। কেন? তোর ছেলেকে আমি ভালো করে খাওয়াইনি, ভালো করে পড়াইনি? লেখাপড়াটা জামাইবাবুর হাতে, তাই আমার অসিত ভালো করে লেখাপড়া করতে পারছে, ভালো করে প্যান্ট জামা পরতে পারছে। কিন্তু যে খাবার তুমি তাকে খেতে দাও, সেই খাবার বদলে বাড়ির পোষা কুকুরকে গিয়ে খেতে দেয় না। তাই যদি বলিস তাহলে শুনে না, এখন যতটুকু খেতে দিচ্ছি ভবিষ্যৎ আমি তাও দেব না। কেন দেবে না দিদি, কেন দেবে না? কেন খেতে দেব? তুই তো রাতের চাকরি ছেড়ে দিয়ে অমিতের প্রেমে বাধা, তার বাড়িতে তুই আশ্রয় নিয়েছিস, কিন্তু আমাকে নষ্ট করে টাকা দিবি কোথায় থেকে? ওসব কথা তোমার না ভাবলে চলবে দিদি। তুমি যেমন প্রত্যেকটা মাসে টাকা পেয়ে যাচ্ছ, ঠিক সেইভাবে পেয়ে যাবে। আর একটা কথা শোনো দিদি, রাতের চাকরি আমি কোনোদিনও করিনি, কোনোদিনও না। এই পর্যন্ত তুমি যা টাকা পেয়েছো
সবটাই ওই অমিতবাবু দিয়েছে। সত্যি লাকি একেবারে ঘর তুলসী পাতা। কি হয়েছে মা? এত চিৎকার করে রান্নামাকে তুমি কি বলছো? রান্নামা, তুমি কি রান্নায় কিছু ভুল করেছো? হ্যাঁ হ্যাঁ খোকা বাবু, আজ ফুলকপির তরকারিতে আমি নুন দিতে ভুলে গেছি, তাই তোমার মা আমাকে বলছে এত নুন কম দিলে চলবে না, আরো নুন চাই। তরকারিতে একদিন একটু নুন কম হয়েছে তো কি হয়েছে মা? এই সামান্য কারণে রান্নামাকে অপমান না করলেই কি তোমার চলতো না? রক্ত রক্ত কোনোদিন বেইমানি করে না, ভিতরে ভিতরে ঠিক সে কাজ করে যায়। মা, এই কথায় কি উত্তর দিলে তুমি? এর মধ্যে রক্ত, বেঈমানি কাজ করে যায়, এসব কথা উঠলো কেন? কেন উঠলো সে কথা তুই বুঝবি না অসিত, আর বুঝলে তুই দু চোখে অন্ধকার দেখবি। তুমি আমার মা, তুমি আমাকে অন্ধকারের পথ দেখাবে কেন? অসিত আমি তো তোমার বড় ছেলে মা, তবু কেন তুমি আমার ছোট ভাই সুমিতের কাছে আমাকে ছোট করো? কেন তুমি আমার কথা শোনো না? তুমি কি জানো সুমিত তার বন্ধুদের সঙ্গে মিশে খারাপ হয়ে গেছে? ড্রাগের নেশা ছাড়া সে একটা দিনও চলতে পারে না। বাজে কথা বলবি না অসিত। বাজে কথা নয় মা, বাজে কথা নয়। তুমি দেখে নিও ওই সুমিত একদিন তোমার সম্মানের অলংকার ছিঁড়ে নিয়ে পালাবে, তখন তুমি তো কাঁদবেই, আর দুঃখে কষ্টে বাপিও ভেঙে পড়বে। বাহ বাহ, শহীদ মিনারে মিটিং হচ্ছে। বাবা সুমিত, মা, অসিত তার মাকে অসম্মান করছে, আর এইভাবে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস। কি করতে হবে বলো মা? বলতে হবে কেন রে? মায়ের কথা শুনে তুই আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। গুন্ডা বন্ধুদের সঙ্গে মিশে তো গুন্ডা তৈরি হয়েছে। অবস্থা দাদা, তুই আমাকে গুন্ডা বলবি না। 100 বার বলবো, তুই একটা গুন্ডা, তোর বন্ধুরাও গুন্ডা। ওরা গুন্ডার চেয়ে সিরিয়াস, পুলিশ ওদের সমাজ বিরোধী হিসেবে দেখে না, কারণ ওদের মামা দাদা কাকারা আইন প্রশাসনের এক একটা চেয়ার দখল করে বসে আছে। সেই সাহসে রাস্তায় মেয়েদের দেখে সিঁড়ি দেয়, অশ্লীল নাচ গান করে, আর তুইও তাদের থেকে কোন অংশে কম নয়। দাদা, যে কথাগুলো বলেছিস ভারতার ওই কথা বললে তোকে আমি দাদা বলে মারব। কি করবি তুই সেটা মুখে বলবো না, গুন্ডারা যা করে, সমাজ বিরোধীরা যা করে, আমি তাই করবো। অসিত, তুই কি কোনোদিন মানুষ হবি না? ছেলেটি বাবু সে এখন তো ভাত খেয়ে কলেজে গেছে, তাকে ভালো করে একটু খেতেও পর্যন্ত দিবি না। মা, আমিও। বাবা সুমিত, মা। যা মাথা ঠান্ডা করে রান্না করে যা, সেখানে গিয়ে দেখি এক গ্লাস গরম দুধ রাখা আছে, সেটা গিয়ে তুই খেয়ে নে। মা, আমার বন্ধুর বাবা বলেছে সামনের মাসে তোমাকে একটা ফ্রিজ গিফট করবে, আর সেই সময় কিছু সোনার গহনা। সেই জন্যই তো পল্টুর বাবার সঙ্গে আজ আমি সিনেমা দেখতে যাবো। এই দেখি। ওই তো পল্টুর বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমি তার সঙ্গে আজ হিন্দি সিনেমা দেখতে যাবো। ওরে অসুমিত, বলো মা। গরম দুধটা গিয়ে খেয়ে নে, আর আমি ততক্ষণ একটা ভালো শাড়ি পরে রেডি হয়ে নি। অর্ষলা, ওরা অর্ষলার মতোই অন্ধকারে ঘোরাফেরা করে, আর ওর ধারে কাছে আসে না, কাউকে ভালো ভাবতে পারে না। স্বার্থের জন্য ওরা সব পারে সব। ছেলেকে দুধ খায়ে পর পুরুষের সঙ্গে সিনেমা দেখার জন্য দৌড়ে চলে গেলেন আমার গল্পধারিণী মা। অথচ তার বড় ছেলে কলেজ থেকে ফিরে এসে সে কিছুই খেতে পেল না। সে কথা এবার তার মনে পড়লো না। খিদে পেয়েছে, পিপাসা পেয়েছে, আমি বড় অসহায়, বড় ক্লান্ত। পথের ক্লান্তি ভুলে প্রেমরা চলে তব মা, বলো কবে সে চলো।
কোনোদিন দুধ খাওয়াইনি রান্নামা। খাইয়েছে খাইয়েছে খোকা বাবু, খাইয়েছে। তোমার মা ছোটবেলা তোমাকে কয়েক মাস দুধ খাইয়েছে, সে কথা তোমার মনে পড়বে না? রান্নামা, আমার মা আমাকে মাত্র কয়েক মাস দুধ খাইয়েছে? কেন রান্নামা, আমার মায়ের বুকে কি তখন দুধ ছিল না? বলো না। ছিল ছিল খোকা বাবু, ছিল। তোমার মায়ের বুকে অনেক দুধ ছিল, কিন্তু তোমার সেই মতো হয়নি মা। তোমাকে বেশি দিন দুধ খাওয়াবার সময় পায়নি। কেন সময় পায়নি? যে মা তার সন্তানকে দুধ খাওয়াবার সময় পায় না, সে কেমন মা? চুপ করো খোকা বাবু, চুপ করো। এই দুধটুকু খেয়ে দিয়ে মনে করো না আজ তোমার মা তোমাকে দুধ খাইয়ে দিচ্ছে। খোকা বাবু, খাও, খাও খোকা বাবু, খাও না। খাও, 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 খোকা বাবু। দুধের পিপাসা মিটেছে অসীম। রান্নামা, কেউ কোথায় নেই, তাই তাই আমি তোমার নাম ধরে ডেকে ফেললাম। ইচ্ছে করে তোমার নাম ধরে ডাকতে আমার যে বড় ইচ্ছে করে। রান্নামা, আমারও মনে হয়। কি মনে হয় খোকা বাবু? বলো না খোকা বাবু, তোমার কি মনে হয়? তুমি বলো না। তোমাকে এমনি করে জড়িয়ে ধরে বলি, রান্নামা, আমি যদি আমার মায়ের পেটে না জন্মে তোমার পেটে জন্মাতাম, তুমি যদি আমার মা, আমি তোমাকে প্রাণ বলে ডাকতাম। মা, মা গো। চুপ কর খোকা, চুপ কর। আমার মুখটা ফেটে যাচ্ছে, আমার বড় ভয় করছে। আধারের ঢুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে তবে পাবো না। আধারের ঢুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে তবে পাবো না। পথে যেতে যদি কাটা বেঁধে পা, হাসি মুখে দেবে না শোনো। মা তার সন্তানকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। পৃথিবীতে এর চেয়ে মধুর দৃশ্য আর কি হতে পারে? কিন্তু আমার সংসারে এই দৃশ্য বেশিক্ষণ স্থায়ী হবে না, কারণ লোভ, লালসা, স্বার্থপরতার ঝড়ে সবকিছু ভেঙে খান খান হয়ে যাবে। পরের দৃশ্যে কত না অঘটন ঘটে যাবে। তাই এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে কামিনী রায়ের কবিতার দুটি লাইন। ফুটফুটে জ্যোৎস্নায় ধপধপে আয়নায় একখানি মাদুর পাতিয়ে ছেলেকে লইয়া কাছে জননী শুইয়া আছে, গৃহ কাজে অবসর পেয়ে। ফুটফুটে জ্যোৎস্নায় ধপধপে আঙিনায় একখানা মাদুর পাতিয়ে ছেলেকে লইয়া কাছে জননী শুইয়া আছে, গৃহ কাজে অবসর পেয়ে। উৎসলে প্রতিমাকে হামিয়ে সুভোগতে কিছুতে দেবে না। হীরা নাম হীরালাল আছে, হীরালাল। উৎসল অমিতাভকে ভয় দেখে যে কোটা রুপিয়া পাই, তার অর্ধেক তো সারা আমার চলে যায় আমার পকেটে। তাই না? রে সালা চোরের বাচ্চা। আর তুমি আমার কত স্বাদের একমাত্র জামাই, তোমার মুখে কথা মানায় না। আর সালা কি মতলব এখানে এসেছ? আমি হরিদ্বার থেকে ফিরে ভাবলাম
দেখা করবার জন্য তুমি এখানে ছুটে এসেছো? হ্যাঁ। আর সেই সাথে মাস কাবারি বকেয়া পাওনাটাও নিয়ে যাই। পাবে না সালা, একটা কানা করেও তুই আমার কাছ থেকে পাবে না। কারণ কারণ তুই এতদিন যে ভয় দেখে আমার কাছ থেকে রুপিয়া নিতে, সে ভয় সালা আজ আমার কেটে গেছে। তার মানে उस रानीर प्रतिमा लड़का लड़की एखोनो जिंदा আছে। আমার ভয়ে তার লড়কা লড়কিকে গঙ্গার চলে ফেলে দেয়নি। তার মানে প্রতিমার ছেলে মেয়ে এখনো বেঁচে আছে? হ্যাঁ। তাহলে তারা কোথায় আছে? আমি বলবেই না। তুই না বললেও আমি জানতে পারবো। শয়তানি খেলায় তুই আমার কাছে পেরে উঠবি না। তুই যেখানে যাবি আমি তোর পিছনে পিছনে। তারপর যদি জানতে পারি যে প্রতিমার ছেলে মেয়ে দুটো কোনো ভদ্র পরিবারের আশ্রয় পেয়েছে, তখন তখন তোর কাছে টাকার জন্য আর আসবো না রে শালা জানো। তারপর তারপর তাদের জন্ম পরিচয় জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আমি হাজার হাজার টাকা আদায় করে নেব। সালা সুরের বাচ্চা, তোর এত বড় সাহস সালা, তোর এত বড় সাহস! মাসের ইনকামের পত্র বন্ধ করে দিয়ে তুই সালা আমার ভাতে মারা বন্ধ করছে। মারবই তো, কারণ তুই তো আমাকে পথের ভিখারি করে ছেড়েছিস। তোর জন্য আমার জায়গা জমি ঘর বাড়ি সব দেনার দায় বিকিয়ে যেতে বসেছে। তোর সালা ঠিক শাস্তি হয়েছে। আমার শাস্তি হয়েছে আর তোর হবে না? তুই সারা সেই আমার হাত ধরে রেসের মাঠে নিয়ে গেলি, জুয়া খেলা শেখালি, মদ খাওয়া ধরালি, তারপর থেকে আমার জীবনটা হয়ে গেল তছনছ। আমার জীবনটা হয়ে গেল একটা মরুভূমি। আরে তার জন্য কি সালা আমি দায়ী আছে? হ্যাঁ, তুই দায়ী। স্নেহ প্রেম প্রীতি কলাঞ্জলি দিয়ে আমি হয়ে গেলাম একটা জানোয়ার। তাই তোকে আমি তিলে তিলে শেষ করবই। হ্যাঁ? আমাকে তুই তিলে তিলে শেষ করে দিবি? তোর এত বড় সাহস সালা! তখন থেকে সালা তোর অনেক একদিন শুনছি, অনেক একদিন শুনছি। আরে সালা জোরে হয়তো তুই তো জানিস, এক নিমেষে সালা তোকে আমি একটা মায়ের ভুকে পাঠিয়ে দিতে পারি সালা। আজ তোকে আমি খতম করে দিয়ে শুরু থেকে সুরের বাচ্চা, তোকে আমি স্বর্গে যাবার টিকিটটা হাতে ধরিয়ে দিলাম। আমার চলার প্রতি কাটা হয়ে দাঁড়াবে না, তাকে সারা ঠিক এমনি করে আমি এই পৃথিবীর পর থেকে সারা একদম একদম সারা সরিয়ে দিবে। এখন তো আমাকে প্রতিমার বাড়িতে যেতে হবে। প্রতিমার বাড়িতে গিয়ে আমি কড়া নেড়ে বলবে, আরে প্রতিমা, প্রতিমা আমি আসি গিয়েছে। রান্নামা, রান্নামা, বলি ও রান্নামা, তুমি কি শুনতে পাচ্ছ না? কি হয়েছে? কি হয়েছে খুকুমনি, কি হয়েছে? আর তুমি কি রান্না করেছো? কেন খুকুমনি? মাছের কালিয়াটা পুড়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়নি, আর ডালে তো নুনও পর্যন্ত দাও। ভুল হয়ে গেছে খুকুমনি, ভুল হয়ে গেছে। কেন ভুল হবে? আজ কদিন ধরেই দেখছি তোমার রান্না মুখে দেওয়া যাচ্ছে না। আচ্ছা রান্নামা, তোমার কি হয়েছে আমায় একটু বলো তো। কিচ্ছু হয়নি খুকুমনি, আমার কিচ্ছু হয়নি। এবার থেকে আমি সব ঠিক ঠিক রান্না। আচ্ছা রান্নামা, তুমি রান্না করতে করতে মাঝে মাঝে তোমার এই পুটলিটা খুলে কি দেখো বলো তো? আমার ছেলে মেয়ে দুটো, ছেলেবেলার ছবি। ও বাবা, রান্নার লোকের আবার ছেলে মেয়ের ছবি। তুমি আমাকে একদম খুকুমনি বলে ডাকবে না। যাও, আমি বাইরে যাবো, আমার বাইরে যাওয়ার সময় হয়ে গেছে। আমার জুতো জোড়া নোংরা হয়ে আছে, তাড়াতাড়ি পরিষ্কার করে নাও। দিদিমণি, তুমি ধুলো লাগা জুতো পরবে কেমন করে? এসো, আমার শাড়ির আঁচল দিয়ে আমি তোমার জুতো জোড়া দুটো পরিষ্কার করে দিই। তাহলে তো ভালোই হয়। দাও দাও। কিন্তু রান্নাময়ের ময়লা আঁচল দিয়ে তোর দামি জুতো দুটো যদি মুছে দেয়, ওই দামি জুতো দুটো আরো বেশি ময়লা হয়ে যাবে না তো? ভাবি, রমা, এই মুহূর্তে তুই রান্নাময়ের কাছে ক্ষমা চেয়ে নে। না, না ছোট বাবু না, ক্ষমা চাইবে কেন?
আমি তো আজ থেকে 22 বছর আগে আমার সেই যমজ ছেলে মেয়ে রাঙা পায়ে আমি লাল টুকটুকে জুতো পরিয়ে দিতাম। তাছাড়া বিশ্বাস করুন, তাছাড়া আপনি বিশ্বাস করুন, খোকমনের এই ব্যবহারে আমি একটু ব্যথা পাইনি। আমি আর পায়ের জুতো পরিয়ে দেব, রান্নাঘর হিসেবে নয়, আমি ওর মায়ের মতো ভেবে, ওর মায়ের মতো। বাপি, তুমি রান্নামাকে বলে দিও ও যেন যখন তখন আমার দিকে চেয়ে না থাকে। সব সময় আমাকে নিজের মেয়ের মতো মনে করি, ওই কথাটা যেন ও আর না বলে। রমা! আমি ওই ঝিকাম রান্নামায়ে মেয়ে হবার মতো দুর্ভাগ্য নিয়ে জন্মাইনি। তাহলে শোন, কেউ যদি তোর কানে কানে এসে বলে ওই ঝিক আমার রান্না মায়ের হৃদয় গর্ভধারিণী মা আজ থেকে 22 বছর আগে দেখ দেখ ওই রকম এক মায়ের গর্ভে তুই জন্ম, বাপি, ওই রকম একজন মাই তোকে প্রতিদিন স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে সারা রাত তোর শিহরে জেগে বসেছিল। একটা হতভাগিনী মা তোকে তোকে নিজের মেয়ের মতো মনে করে নিজেকে মায়ের আসনে বসিয়ে তার অপত্য ক্ষুধার রিক্ত নিঃস্ব মাতৃভাণ্ডটুকু কানায় কানায় ভরিয়ে নিতে চায়। তাতে কি এমন ক্ষতি রে রমা? বাপি, ছোট বাবু, ছোট বাবু, আর যে কথাগুলো তুমি রমাকে বললে, তোমার স্ত্রী প্রতিমা রমার মা যদি বেঁচে থাকতো এই কথাগুলো কি তুমি বলতে পারতে? কেউ চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। উত্তর? হ্যাঁ, উত্তর। উত্তর এই মুহূর্তে আমি দিতে পারবো না। কেন পারবে? কারণ এই মুহূর্তে এই প্রশ্নের কি উত্তর হওয়া উচিত তা আমার নিজের জানা। যে প্রশ্নের উত্তর তোমার নিজের জানা নেই সেই প্রশ্ন তুমি রমাকে করো কেন? রঘুদা, কেন মা মরা মেয়েটাকে বারবার আঘাত দিয়ে ওর মনে দুঃখ দাও? রঘুদা, হ্যাঁ, সেই ছোট থেকে এই মেয়েটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। সেই যখন তখন তুমি আমাকে আঘাত দিয়ে তুমি আমাকে কাঁদাতে চাও। রঘুদা, আমি তোমাকে একবারও কাঁদাতে চাইনি রঘুদা। হ্যাঁ বাপি, হ্যাঁ, তুমি প্রমাণ করতে চাও আমার জেঠ হচ্ছে ওই রান্না বাবাকে বেশি ভালোবাসে। আরে রমা, আমি তো বলতে চাইনি রে। আরে মা, হ্যাঁ, তুমি বারবার রমাকে আঘাত দিয়ে এটাই প্রমাণ করতে চাও তুমি রমার বাবা। হ্যাঁ, তুমি তুমি পৃথিবী কাঁপিয়ে বলতে চাও তুমি শুধু এই রমার বাবা, আমি রমার কেউ নই। জেঠু না, আমি রমার কেউ জেঠু, জেঠু। রঘুদা, রঘুদা, তুমি কেন না? তুমি একটা সত্যি কথা জেনে যাও রঘুদা, এই রমা কিন্তু আমার মেয়ে নয়। তুমি কে বলে বাপি? আমি তোমার মেয়ে নই? বলো বলো বলো, কে আমার মা, কে আমার বাবা? বাপি বলো। তুমি তোমার বাপির মুখের কথাটা বিশ্বাস করলে, মেয়ে হয়ে তোমার বাপির অভিমানটা তুমি বুঝতে পারলে না। অভিমান, হ্যাঁ, অভিমান, অভিমান, অভিমান। দক্ষিণ মেরুর শোকে বিরহে, উত্তর মেরুর কি নিদারুণ অভিমান। ওরে তুই কি জানিস, দিগন্ত বিস্তৃত উত্তপ্ত সাহারা মরুভূমি একদিন সমুদ্র ছিল। দুই মেরুর দীর্ঘস্থায়ী ডিভোর্স মামলার সাক্ষী হয়ে পৃথিবীর প্রথম মহাসাগর আজ মরুভূমি হয়ে গেছে। বাপি, মাহিন কৃষ্ণায় বুক সুখে সেই মরুদ্যানের স্বপ্ন পান্থ পদপের মতো আগামী পৃথিবীর প্রজন্মের মুখে আমি একটা নিরুপায় যন্ত্রণাদগ্ধ এই অসহায় মানুষের ফসিলে পরিণত হতে চলেছে। ওরে মরুদ্যানের বেদুইন কন্যা, তুই কি আমার আকণ্ঠ পিপাসা মেটাতে পারবি না? ছোট একটা প্রতিশ্রুতি দিয়ে কিসের প্রতিশ্রুতি বাপি? ভবিষ্যতে তুই আর কোনোদিন ওই অসিতের সঙ্গে মিশবি না। ছোট বাবু ভুল বলেছেন। কেন তুমি মিশবে না? সেই ছোট্টবেলা থেকে অসিতের সঙ্গে তোমার বন্ধুত্ব। অনন্যা, যা বোঝো না তা নিয়ে বেশি বকবক করো না। ছোট বাবু, আপনি আমার ক্ষমা করে দিন। তুমি কাঁদছো কেন? বলো, কে তোমাকে কাঁদিয়েছে? কে তোমাকে অপমান করেছে? বলো রান্নাবা, বলো। আজ কিন্তু সোমবার আছে, আমি টাকা
আজই তো সোমবার, কিন্তু তুমি এখানে এসেছো কেন? আমি তো তোমাকে বলেছিলাম প্রতিমা ভিলায় যেতে। চলো চলো আমার সঙ্গে প্রতিমা ভিলায় চলো। हाँ जावे जावे जाने का पहले অনন্যা ভিলাতে একবার ভালো করে দেখিয়ে যেতে দিন, কারণ সূর্য অস্ত হতে তো এখনো অনেক বাকি আছে। কিন্তু কিন্তু সূর্যাস্ত পল্লীর আকাশ, চাঁদ, সূর্য দুজনকে যে ঢেকে রেখেছে। अरे अमिताभ बाबू, ये साला हीरालाल ना, ये साला हीरालाल एक बार छोटे साला राहु बने जाए, वो चाँद सूर्য দুটোকে আমি সালা একদম গ্রহণ লাগিয়ে দিবি। আচ্ছা হিরালাল, এই আকাশকে কাঁদিয়ে কি লাভ বলো তো? তার চেয়ে এসো না, এই মরুভূমির কাছে এসো, আমি তোমার হাতে না মুঠো মুঠো তপ্ত বালি তুলে দেবো। এসো, छोड़े जाने का पहले অনন্যা দেবীকে তো একটা কথা বলে যেতে দিন। আরে অনন্যা দেবী কেমন আছেন? আপনি আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছে। একটা কথা কি জানেন অনন্যা দেবী? মা মুরগি তার বাচ্চাগুলোকে পাখনা ঢাকা দিয়ে আগলে রাখতে চায়, লেকিন দুরন্ত বাজ পাখি যখন ছো মেরে ও মা বাচ্চাগুলোকে সারা একদম তুলে নিয়ে যায়। এখন কিন্তু আর কিছু পুরা থাকে না। বাবু কিছু পুরা থাকে। বাবা আমি পাগল আছি না, আমি পাগল আছি না। হিরালাল, কেন তুমি পাগলামি করছো? আমি তো বলছি চলো চলো আমার সঙ্গে প্রতিমা ভিলায় চলো। যাবে আমি একা এসেছে, একা যেতে পারবে। জানে কা পেহলে অনন্যা দেবীকে তো একটা কথা বলে যেতে দিন। আর কিছু বলো না। আরে অনন্যা দেবী, হিংসারা যখন আমি এখানে আসবে না, একদম সারা বাজ পাখি হয়ে আছে। একদম সারা বাজ পাখি। বাপি, 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 বাপি বলো না বাপি, বাপি বলো না, কে ওই অসম্মানটা কি হলো বাপি বলো না। ওই পাগলটা আপনার সঙ্গে পাগলামি করে চলে গেল আর আপনি কিছু বললেন না। রান্নামা, তুমি পাগলকে দেখে ভয় শুরু হলো না কেন? কি হলো বলো? বলো রান্নামা, ওই পাগলের জানোয়ারটাকে আগে কখনো দেখেছো? কখনো দেখেছো? আজ থেকে 22 বছর আগে তারপর দেখা হয়েছিল মাঝে মাঝে, কখনো কখনো। তারপর লোকটা পাগল হয়ে গিয়েছিল। এখন এই অর্ধেক মানুষ আর অর্ধেক জানোয়ার হিরালাল আমার হৃদয় ল্যাবরেটরি একটা পোষা কিনে। পাপিও পাগল আর রান্নামাও পাগল। এই অসি, এই এসো না, আজ আমি তোমাকে সেই কথাটা বলবো, সেই গানটা শোনাবো। আরে বাবা তুমি এসো না। যাস না অসিত, রমা তোরা যাস না। রমেশ কি হলো? তুমি হিরালালের কথা ভেবে চিৎকার করে উঠলে। হিরালালের যা দেওয়ার ঘরের বাইরে দিও, তাকে কোনোদিন এই বাড়িতে আসার সুযোগ দিও না। ও রমার অসুখকে দেখে সন্দেহ করেছে। সন্দেহ, সংশয়, দুর্ঘটনার পূর্বাভাস। তুমি এত কিছু দেখে তোমার ভয় করছে। হিরালালের হয়েছে আরো একটা ভয়ঙ্কর ভয় আমাদের পাশে। আমি অনেকদিন ধরে লক্ষ্য করেছি, কিন্তু ঠিক বিশ্বাস করতে পারিনি। তাছাড়া এই রঘুদা রমার জন্য তোমাকে বলারও সুযোগ পাইনি। হ্যাঁ হ্যাঁ, শোনো, কেউ নেই এই শ্বশুর কাছে। আমাদের অসিতা রমা এরা পরস্পরকে না ভালোবেসে না না না, কামনা বাসনার কথা শুনে তুমি আমাকে উত্তপ্ত করে তুলো না রমা। কিন্তু আমি তো একটা মেয়ে অসি, চেয়ে চেয়ে কত কিছু না পেয়ে বয়ে যাওয়া নদীর মতো স্বপ্নের বাড়ি হয়ে এগিয়ে চলেছি মোহনার দিকে। কিন্তু কোথায় সেই মোহনা, কোথায় সেই অতলান্ত
জলকল্লোলের মতো হেসে উঠবো? রমা, তুমি কি একটা পুরুষ? তুমি কি একটা সবল সবুজ যৌবনের প্রতিচ্ছবি? তুমি ভীতু, তুমি কাপুরুষ। তাই শিক্ষার আওতায় তুমি তোমার নিজের যৌবনটাকে মুড়িয়ে রেখেছো। না হলে কেন তুমি বুঝতে পারো না আমার এই চোখের আমন্ত্রণ? আমন্ত্রণ? কেন তুমি অনুভব করো না আমার এই বুকের ব্যাকুলতা? মনে মনে তুমি বৃদ্ধ, তাই সমৃদ্ধ চেতনার বেডরুমে তুমি তোমার নিজের যৌবনটাকে ডেড বডি করে রেখেছো। এখন আমি বুঝতে পেরেছি তোমাকে ভালোবাসা আমার ভুল। না না রমা, না, ভুল তোমার হয়নি। আমি নিজেকে নিজের মধ্যে লুকিয়ে রেখে ভুল করেছি, তাই আমার ভুল আজ তোমার কাছে ভুল হয়ে ধরা পড়েছে। আজ আমি তোমার সব ভুল ভেঙে দেবো, আমি প্রমাণ করে দেবো আমারও কামনা আছে, বাসনা আছে। আমি আমার দুরন্ত যৌবন মাতালের মতো তোমাকে ভালোবাসার কথা শোনাতে চাই, নতুন ভাষায় কথা বলতে চাই। বিশ্বাস করো বিমল, বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি, প্রতিমাও নিজের চোখে দেখেছি। আমি অমিতার কথা বিশ্বাস করিনি, কিন্তু নিজের চোখে রমা অরশিকের এখানে দৃশ্য দেখে নিশ্চয়ই আমি হতবাক হয়েছি। তাহলে সেই ভুলটা তো আমার। হ্যাঁ, আমাদের উচিত ছিল ওদের দুজনকে এইভাবে ঘনিষ্ঠ হয়ে মেলামেশা করতে না দেওয়া। ভুল যে হবার তা হয়ে গেছে, কিন্তু যাতে ওরা ভুলের পথে পা বাড়াতে না পারে সে চেষ্টাই কিন্তু আমাদের। হ্যাঁ, ঠিক। তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। রমা আমাদের বাড়িতে এলে আমি তাকে সাবধান করে দেবো, আর অর্চিত তোমাদের বাড়িতে গেলে তোমরা সাবধান করে দিও। কিন্তু প্রথম প্রেম যে সাবধান মানে শুনতে চায় না বিমল। তুমি বাবা হয়ে ছেলেকে সেই কথা বলতে পারবে না জেনে আমি নিজেই তাকে বলেছিলাম। তার ফল কি হয়েছে জানো? কি অসিত এখন মদ খেতে শুরু করেছে। আর আমি বিভিন্ন ভাবে রমাকে সাবধান করেছিলাম বলে সে আমাকে যাচ্ছে তাই করে অপমান করছে। অমিত, প্রতিমা এখন কি হবে? কি হবে তো আমি জানি না, তবে যেমন করি হোক ওদের এই ভালোবাসা আমাদের ভেঙে দিতেই হবে। ওদের আর কিছুতে এগোতে দেওয়া হবে না, হবে না, হবে না। কিন্তু প্রতিমা, কোনো কিন্তু নাই জানি বাবু, কোনো কিন্তু নাই। আপনি যেমন সর্বনাশের কথা ভেবে অস্থির হয়ে পড়ছেন, আমি তেমনি পাগলের মতো ছটফট করছি। ওদের কোনো দোষ নেই, দোষ যা করা সব আমরাই করেছি। তাই ভাই বোনের প্রেম বন্ধ করতেই হবে, যেভাবেই হোক আর যে কোনো মূল্যেই হোক। কিন্তু কিসের মূল্যে এই অসামাজিক পাপ আমি বন্ধ করতে পারবো? একদিকে আমার স্ত্রীর জন্য ছেলে কেলেঙ্কারি, অন্যদিকে অসিত আর রমাকে নিয়ে আমার দুর্ভাবনা। ছেলে কেলেঙ্কারি কথা শুনে বিপাশা কাঁদছে, কাঁদুক, ওর কাঁদাই উচিত। ওকে আমি বারবার বলেছিলাম। চুপ করো গো, তুমি চুপ করো, আমাকে আর বেশি কিছু বলো না। আমার ভুল আমি বুঝতে পেরেছি গো। কিন্তু তুমি যখন তোমার ভুলটা বুঝতে পারলে বিপাশা, তখন যে আমার একুল ওকুল দুকুল ভেসে গেছে। না গো না, এইভাবে তুমি ভেঙে পড়ো না। অমিত ঠাকুরপার প্রতিবার মুখে আমি সবকিছু শুনেছি। তোমাকে সুস্থ মাথায় দুটো সমস্যা মেটাতে হবে।
বিপাশা, আমি একা দুটো পাপের প্রায়শ্চিত্ত করব কি করে? তুমি পাপের প্রায়শ্চিত্ত করবে কেন? ওদের পাপের প্রায়শ্চিত্ত ওরা করুক, যেমন আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে সুমিতকে বলেছি পুলিশের হাতে ধরা দিতে। বিপাশা, তাকে এও বলেছি পুলিশের কাছে যেন সব সত্যি কথা বলে। বিপাশা, তোমার সুমিত হচ্ছে বড় লোকের বকাটে ছেলে, সে পুলিশের কাছে সব সত্যি কথা বলবে না। তাই যদি সত্যি হয় তাহলে আমি আত্মহত্যা করে আমার এই পাপের জীবন আমি শেষ করে দেব। বিপাশা, কেন মা কেন? তুমি আত্মহত্যা করবে কেন? সুমিত। তোমার স্বপ্ন তো সার্থক হয়েছে। সুমিত। সুমিত আজ হারিয়ে গেছে, তাই আজ আমার নাম দুটো। নারী পাচারের দল, ডান্স বিক্রেতা হিসাবে আজ আমার নামটা পুলিশের খাতায়। বাবা, আজ আমি সামান্য পেয়েছি, আমার ভোটে সরকার তৈরি হয়। তাই মাকে জিজ্ঞাসা করছি, মানো এই চড়ে কাটার পাখিয়ে তুমি তো সুখের কুয়া খেতে চেয়েছিলে, তাহলে আজ কাঁদছ কেন মা? সেদিন পল্টুর বাবার ডান দিকে বসে হিন্দি সিনেমা দেখার সময় তোমার সেই কিলকিল হাসিটা আজ কোথায় হারিয়ে তুই গেল? চুপ কর সুমিত, তুই চুপ কর। কেন চুপ করবো বাবা, কেন চুপ করবো? এই সামান্য মাইনে পাওয়া প্রফেসরের বাড়িতে যখন ফ্রিজ, এসি, কালার টিভি, ভিসিআরে অশ্লীল ছবি দেখানো হতো, তখন তো একবারও বাধা দাওনি বাবা, একবারও জানতে চাওনি কোথা থেকে আসছে এত টাকা। ওরে সুমিত, আমি স্বীকার করছি আমার ভুল হয়ে গেছে বাবা, কিন্তু কিন্তু আজ তুই তোর মায়ের দিকে তাকিয়ে দেখ, তোর মা সম্পূর্ণ ভালো হয়ে গেছে রে। বাবা, লোভী স্বার্থ বলে না, মৃত্যুর আগে পর্যন্ত সন্ধ্যায় না। সুমিত, তাছাড়া উনি শুধু লোভী স্বার্থপর নয়, উনি একজন চরিত্রহীনা। বড় সাহস, মাকে তুই কটু কথা বলিস, আরেকবার ওই কথা উচ্চারণ করলে মেরে তোর মুখটা ভেঙে দেব। মার দাদা মার, তুই মারতে মারতে আমাকে শুনে বেঁচে মরে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো রে দাদা। সুমিত দাদা, তুইও মদ খেয়েছিস? না দাদা না, ওই মেয়ে ছেলেটার সাথে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, কিন্তু তুইও ভুল করে ওই পাপের পথে আমার মাথাটা যন্ত্রণা করছে, আমার সর্ব শরীরটা চলে গেল। আর একটা ট্রাকের ট্যাবলেট আমাকে। সুমিত, তোকে আমি ভালো ডাক্তার দেখে আবার তোকে আমি সুস্থ করে তুলবো বাবা, তোকে আমি সুস্থ করে তুলবো। না, তুই আমায় চিনি না। সুমিত, আমি যে তোর মা। তুমি মা? তুমি মানো? তুমি ডাইনি রাক্ষসী। তোমার জন্য আজ আমার এই অবস্থা। তাই আজ আমি চললাম, পুলিশের কাছে সব কথা আমাকে খুলে বলতে হবে, নইলে ওই সর্বনাশাটা এই সারা দেশটা চালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আর চললাম। তুই শুনে যা বাবা, তুই শুনে যা। ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দাও ঈশ্বর, আমাকে মৃত্যু দাও। বাপে, তুমি একটু শান্ত হও বাপে। ওরে অসি, তুমি এইভাবে ভেঙে পড়লে সব শেষ হয়ে যাবে। তুইও শেষ পর্যন্ত মদ খেলি। মদ না খেলে উচ্চ স্তরের মানুষদের সঙ্গে চলা যায় না বাপি। মদ না খেলে মাতার সন্তানকে ভালোবাসার সমাধান করতে পারে না। তাই তো আজ আমি মদ খেয়েছি। মা, এবার তুমি আমাকে ভালোবাসবে। অসিত, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। আজ আমার ভুল আমি বুঝতে পেরেছি গো। এই সংসার আমার নেই, যেমন ভালোবেসে দরকার তেমনি দস্যু রক্ষা করতেও দরকার। বিপাশা,
বাপি মাছ সাহিত্যের কথা বলে গেল। চুপ কর অসিত, তুই চুপ কর। কেন চুপ করবো বাপি? তুমি প্রতিভাহীন প্রজন্মের পুরুষ, তাই রত্নাকরকে সাজিয়েছো বাল্মীকি, আর বাল্মীকিকে সাজিয়েছো বীভৎস রত্নাকর। কি ভাবি, কি এত ভাবছো? এবার তুমি বলো, রমার সঙ্গে আমার বিয়ে দেবে কিনা? না না কেন বাপি? তুমি না বলছো, অমিতাভকে না বলছে, রান্নামা না বলছে, অথচ অথচ আমরা দুজনকে ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। তাহলে তাহলে তোমরা সবাই মিলে না বলছো কেন কেন কেন? তোরে কেন উত্তর আমি কিছুতেই দেব না, কখনোই না। উত্তর উত্তর তোমাকে দিতেই হবে বাপি। উত্তর না দিলে আমি তোমাকে সবাইকে ছেড়ে দেবো না। তোমরা সবাই মিলে আমাকে রত্নাকর বানিয়েছো, নিজে বাল্মীকির বাবা চমন্দি শিশিকে বসে আছো। কিন্তু মনে রেখো বাপি, এই রত্নাকরের পাপের ভাগে একদিন তোমার নিতেই হবে বাপি, নিতেই হবে, নিতেই হবে। এক অব্যক্ত যন্ত্রণায় আমার দেহ মন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এখন আমি কি করব? 22টা বছর ধরে যে কথাটা মনের মধ্যে গোপন করে রেখেছিলাম, সেই কথাটা প্রকাশ হয়ে গেলেই অসিতা রমা লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করবে। হ্যাঁ হ্যাঁ জেঠু, আপনারাই আমাদের আত্মহত্যা করতে বাধ্য করবেন। কিন্তু কেন জেঠু, কি দোষ করেছি আমরা? আমি বড় লোকের মেয়ে বলে আপনাদের অভাবের সংসারে কি আপনাদের অভাবের সংসারটা মানিয়ে নিতে পারবো না? শুধুমাত্র এই জন্য জেঠু। কমা দেবেন না, ফুল স্টপ দেবেন না। কথার মধ্যে হাই ফেন্টেনে আসল কথা লুকিয়ে রাখবেন না জেঠু। আমি কথা দিচ্ছি জেঠু, আমি আপনার পুত্রবধূ হয়ে শাড়ি পরবো, হাতে শাখা নোয়া পরে, সেটিতে সিঁদুর পরে আমি চিরন্তনী বাঙালি বধূর মতো সেবার মধু ছড়িয়ে দেব আমার শ্বশুরের সংসারে। আপনি শুধু বলুন, অসিতের সঙ্গে আমার বিয়ে দেবেন কিনা? ওরে রমা, আমি কি করে বলবো? অসিতের সঙ্গে তোর বিয়ে হতে পারে না। কিন্তু কেন? কেন হতে পারে না জেঠু? কেন আপনাদের ঘরতুমির জন্য আমাদের ভালোবাসা ব্যর্থ হয়ে যাবে জেঠু? জেঠু আপনি বিশ্বাস করুন, অসিত আজ মদ খেলেও সে অন্ধকারে হারিয়ে যায়নি। আমরা দুজনে কেউ কাউকে অন্যভাবে স্পর্শ করিনি জেঠু। কিন্তু রমা, কোনো কিন্তু নয় জেঠু, কোনো কিন্তু নয়। বলতেই হবে আমাদের বিয়ে। আপনাদের কিসের এত আপত্তি, কিসের এত অমত? কেন আপনি আর আমার বাপি না বলছেন? কেন কেন কেন? না না না, আমি ভাবতে পারছি না। আমি সাহিত্যের প্রফেসর হয়ে আজ ভাষা হারিয়ে ফেলেছি। মাননীয় দর্শক মন্ডলী ও আমার মা বোনেরা, আপনারা বলুন আমি এখন কি করব? আমি সত্যি কথাটা কি প্রকাশ করে দেব, না আর কিছুদিন অপেক্ষা করব? আপনারা বসে বসে ভাবুন, ভেবে ঠিক করুন। আমিও ততক্ষণে একা একা একটু ভেবে দেখি। ঈশ্বর তুমি আমায় বলে দাও, এখন আমি কি করব? এখনই রমা এসে অসিতের সঙ্গে বিয়ের ব্যাপারে আমাকে হাজার প্রশ্ন করবে। আমি কি তাকে সব সত্যি কথা বলে দেবো, নাকি আমি চুপ করে থাকবো? কেন কেন তুমি চুপ করে থাকবে বাপি? কেন তুমি আমার প্রশ্নের কোনো উত্তর দেবে না? কেন কেন সেদিন তুমি আর রান্নামা আমাকে আর অসিতকে বিচ্ছিন্ন করে দিয়ে চিৎকার করে বলেছিলে, না এ হয় না, হতে পারে না, কিছুতেই না? ওরে রমা, তোর হাজার প্রশ্নের একটাই উত্তর আমি দিচ্ছি, না, অসিতের সঙ্গে তোর বিয়ে হতে পারে না, কিছুতেই না, কখনোই না। হতে যদি নাই পারে, তাহলে কেন সেই ছেলেবেলা থেকে তুমি আমাকে অসিতের সঙ্গে মিশতে দিয়েছিলে বাপি? রমা, তুমি দেখোনি বাপি, একটা মৌমাছি কেমন করে একটা পুরুষ ফুলের পরাগ বয়ে নিয়ে গিয়ে একটা মেয়ে ফুলের পরাগের সঙ্গে মিশিয়ে দেয়? রমা, বিজ্ঞান কি এতই অজ্ঞান? সে কি জানে না আগুনের পাশে ঘি থাকলে তার ফলশ্রুতি কি হয় বাপি? ওরে রমা, তুই আমার বুকের মধ্যে জমা হয়ে বিশ্ববিয়াসের উৎস মুক্তার খুলে দিস না। আমাকে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান আজ সব জ্ঞান ভুলে যেতে দে। মানুষ হয়ে মানুষের যন্ত্রণাটুকু বুঝতে দে।
যন্ত্রণা বুঝবে তুমি? তুমি তো একটা ফসিল। তোমার শরীরে রক্ত নেই, মাংস নেই, তোমার ইচ্ছেগুলো শুকিয়ে গোপনতার মাটি চাপা করে জীবনহীন জীবাশ্ম হয়ে গেছে বাপি। তুমি উষর জমি শুকিয়ে যাও ফসল, তাই ভালোবাসার ভেজা মাটির সোনা গন্ধ তোমার সহ্য হয় না বাপি, তোমার সহ্য হয় না। তুই তুই কাকে কি বলছিস রে মা? শোন, তুই সেই প্রাগৈতিহাসিক যুগের আদিম মানবীর মতো প্রবৃত্তির নখ দিয়ে আমার পিতৃত্বের শস্য ক্ষেত্রটা করে করে দেয়। বাপি! কথা নয়, ভালোবাসা নয়, কন্যা স্নেহের ঝর্ণা ঝরিয়ে নয়, তুই মত্তকরীর মাথায় চিরন্তনী যৌবনের অঙ্কুশাঘাত করে দেখ। তারপর কান পেতে শোন সেই অনুচ্চারিত শব্দ সমূহ আজ সব দেহের মতো সবকিছু হারিয়ে আসব আসক্ত নোমাদের মতো চিৎকার করে বলছে, মনে করি করি করি, হয় কিন্তু হয় না। বাপি তুমি কাঁদছো? না 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 না, উপযুক্ত মেয়ের সামনে অপদার্থ বাবা কাঁদলে মেয়ের যে লজ্জা করবে রে মা। লজ্জা? না, আজ আর আমার কোনো লজ্জা নেই। আজ আমি তোমার কান্নায় ভুলবো না, আমি রান্নাঘরে কোনো সান্ত্বনা বাক্য শুনবো না। তুমি তো আমার বাবা। বাবা হয়ে তুমি কি চাও না বাপি তোমার মেয়ে যাকে ভালোবেসেছে তাকে বিয়ে করে সুখে সংসার করো? আমি কেন চুপ করবো বাপি? আমি তো তোমার খারাপ মেয়ে নই বাপি। আমার রঘু জেঠু আমাকে শিক্ষা দিয়েছে, জেঠু আমাকে বারবার বলেছে তুই চিরকাল নারী হয়েই থাকবি, কিন্তু কখনো রানী হতে চাস না রে মা। জেঠু! হ্যাঁ রে মা, তাছাড়া ওই অসিতের বাবা বিমল বাবু গরিব হলেও আদর্শবান মানুষ। তুই শ্বশুর বাড়িতে গিয়ে তার মান হুঁশ বজায় রাখিস জেঠু, মা। জেঠু আমি তো তোমাদের কথা দিয়েছি, তোমরা যা বলবে আমি তাই করবো জেঠু, আমি তাই করবো। তুমি শুধু বাপিকে একটু বোঝাও জেঠু, আমি তোমার পায়ে পড়ি। আরে ওঠ রে বাবু, এতে বোঝানোর কি আছে? এতে বোঝানোর কি আছে? আমি বলছি ওই অসিতের সঙ্গেই তোর বিয়ে হবে। না, অসিতের সঙ্গে রমার বিয়ে হবে না। ছোট বাবু, তুমি কি রমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলবে ভেবেছো? রমা ভুল করেছে। না, রমা ভুল করেনি, সে ভুল তোমার। আমার? হ্যাঁ হ্যাঁ তোমার। তুমি বিলেত যাওয়ার আগে প্রতিমাকে ভালোবেসে যে ভুল করেছিলে সেই ভুল আজ রমার রক্তে মিশে গেছে। কথাই বলে বাবা মা ভুল করলে তার শাস্তি তার সন্তানদেরকে পেতে হয়। রঘুদা, আমি ঠিক বোঝাতে পারছি না যে অসিতের সঙ্গে রমার কেন বিয়ে হবে না। কেন হবে না বলো, কেন হবে না? রমা একজন ব্যারিস্টার মেয়ে, ওই মাতাল অসিতের সঙ্গে, জেদি অসিতের সঙ্গে, একটা সাধারণ ঘরের ছেলে অসিতের সঙ্গে আমার মেয়ে রমার বিয়ে হতে পারে না। তাছাড়া তোমরা জানো না খোকা বাবুর শরীরে একটা খারাপ অসুখ আছে। অনন্যা, আমি লজ্জা শরমের মাথা খেয়ে বলছি, ও বাড়ির দিদিমণি আমাকে সব বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো না, বলো যে কথা আমি এদেরকে বোঝাতে পারছি না, তুমি একটু ভালো করে বুঝিয়ে বলো। হ্যাঁ, বলছি। মানে আগে বলো। এই যে সেই তখন থেকে আগে আগে করছো কেন? মিথ্যে কথাটা তুমি মনে মনে বানিয়ে মিথ্যা বুঝিস। একটু আগে তুমি আমার বাপির সঙ্গে সেই যুক্তি করছো না বুঝি? রান্নার লোক হয়ে কোন সাহসে তুমি দিন রাত আমার বাপির সঙ্গে গুজ গুজ ফুসফুস করে কথা বলো? আজ আর চিৎকার করে তুমি আমাকে থামাতে পারবে না বাপি। রমা, আমার ভালোবাসাকে অস্বীকার করে আমার এই বাপি আমার নারীত্বকে অপমান করেছে, তাই আজ আমি সকলের সামনে বলতে বাধ্য হচ্ছি, এই রাধুনি বয়স্কা মেয়েটার সঙ্গে আমার বাপির একটা গোপন সম্পর্ক আছে। রমা, আজ তোকে আমি গলা টিপে শেষ করে দেব। তুমি রমাকে মেরে রাখো বাবু। ছেড়ে দিন ছোট বাবু, ছেড়ে দিন। সমুদ্র মন্থনের সব বিষ্ণু আপনি গলায় ধারণ করেছে। আজ কারোর উপর রাগ করে সেই বিষকে ছড়িয়ে দেওয়া উচিত। অনন্যা, অনন্যাকে আজ আপনারা বিদায় দিন। আপনাদের সংসার ফুলদানিতে সাজিয়ে রাখা অনেক দামি দামি ফুলের সঙ্গে ভাগ্যের ছন্নাতলায় ফুলে থাকা এই নয়নতারার ডালটি ছিঁড়ে এনে ফুলদানিতে রাখলে মানাবে কেন? অনন্যা, আমি জানি ছোট বাবু, আমি জানি
অফিসে শুকিয়ে যাওয়া নয়নতারার ডালটি নিজের হাতে ফেলে দিতে পারবেন না, তাই আমি ফুলদানি থেকে সরে গিয়ে ওই ফুলদানিতে আশ্রয় নিতে চললাম। অনন্যা, সেখানে কেউ না থাকো, আমার সাবিত্রী মা তো আছে। সাবিত্রী মা, তুলসী পাতার মতো স্বভাব সজ্জা, শালগ্রাম শিলার মতোই রাস্তা, কিন্তু কেউ তাকে পূজা করে না। আমার মা, সেই সাবিত্রী মা, তার আঁচল ঢাকা মন্দিরে আমি আশ্রয় দিতে চললাম। অনন্যা, আর যাওয়ার সময় আমি একটা কথা বলে যাচ্ছি, খোকা বাবুর সঙ্গে খুকুমনির বিয়ে হতে পারে না। কিন্তু কিন্তু কেন? যে হতে পারে না, সেই কথাটা তোমরা ওই ছোট বাবুর কাছ থেকে জেনে নিও। ছোট বাবু, ছোট বাবু, তুমি কি কোনো কথা আমাকে গোপন করেছো? জানি না। এর মধ্যে কি কোনো গোপন রহস্য লুকিয়ে আছে? আমি বলতে পারবো না। ছোট বাবু, তাহলে তাহলে তুমিও শুনে রাখো বাপি, আমি এখন বড় হয়েছি, আইনে তো আমি এখন সাবালিকা, তাই আজ আমি তোমার সব কথা অগ্রাহ্য করে আজ এখনই অসিতকে সঙ্গে নিয়ে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে আমি অসিতের সঙ্গে বিয়ে করবো। যাস না, যাস না, রামা, যাস না। ওরে, অসিতের সঙ্গে তোর বিয়ে হলে এই পৃথিবীটা আবার সেই আরণ্য যুগে ফিরে যাবে। শিক্ষা, সভ্যতা সব ধ্বংসস্তূপে পরিণত হবে। এই একবিংশ শতাব্দীর সভ্যতার মাটি খুললে নতুন করে বেরিয়ে পড়বে বিশ্ব মানবিকতার মহেঞ্জোদার। বাপি, সেখানে সেখানে শুধু জীবাশ্ম পাওয়া যাবে রে, জীবন পাওয়া যাবে না। কিন্তু কেন পাওয়া যাবে না বাপি? এই কেন উত্তর যদি শুনতে চাও তাহলে চলো, যে কথা আমি তোমাদের বলতে পারলাম না সেই কথা বলবে প্রতিমা, শিবুরাম আর ওই সাবিত্রী। সাবিত্রী মা, চলো চলো। কোথায় বলাবে, কোথায় বলাবে? আজ তোকে খতম করে আমি এখান থেকে নিয়ে চলে যাবে, তবে আমার নাম হীরালাল আছে। যদি প্রাণের মায়া থাকে তো কেবল প্রতিমা দেবীর পায়ে ধরে ঘুমাচ্ছে, নাহলে সেদিনের মতো ছেড়ে না দিয়ে আজ তোকে জানি না। ওরে বাচ্চা, যেদিন সালা তুই আমাকে বোকা বানাতে পারো, আজ সালা তুই আমাকে বোকা বানাতে পারবি না। অর্জুনের জানার সন্তান এসেছে, সন্তান রান্নামায়ের কান্না মোচনের সন্তান। রান্নামা, তুমি অনেকদিন আগে আমাকে নরকাসুরের গল্প বলেছিলে মায়ের আদেশে নরকাসুরের মৃত্যু হয়েছিল। হতভাগ্য অসিতের তো মা থেকেও নেই, তাই তুমি আমার মা হয়ে আদেশ দাও এই নরক হত্যাকারীকে আমি বধ করি। বাবা, আমি তোকে আদেশ দিলাম। আমি অসিত নই, আমি নরক হত্যাকারী, নতুন দিনের স্বর্গ। না রে অসিত, না, তুই তোর বাবাকে খুন করেছিস। কি বললেন? যে কথা আমি তোমাদের বলতে পারিনি, যে কথা শোনাবার জন্য তোমাদের সবাইকে সাবিত্রী মায়ের কাছে এনেছিলাম, আজ সেই কথা বলছি শোনো। এই অসিত আরো একটা পরশুরাম। পুরাণের পরশুরাম যেমন পিতার আদেশে মাতৃ হত্যা করেছিল, এই যুগের পরশুরাম এই অসিত তেমনি তার নিজের মায়ের আদেশে নিজের বাবাকে খুন করেছে। বাপি, তুমি? আমি তোর পালক পিতারে অসিত, তোর প্রকৃত জন্মদাতা ওই হীরালাল। নয়, হতে পারে না। শুধু তোর একা নয় রে অসিত, এই রমার। বাপি, আমি অসিত, রমা, তোরা অনন্যার ছদ্মবেশে বিখ্যাত গণিকার হ্যাঁ রমা, হ্যাঁ অসিত,
বারবার নিষেধ করেছি তোর বিয়েতে আমি বাধা দিয়েছি। চুপ করো তোমরা, আমি আর সহ্য করতে পারছি না। দাদা দাদা আমরা এই সভ্যতার অভিশাপ, আমরা এই সমাজের কলঙ্ক। সবাই সবাই আমাদের দিকে আঙুল দেখিয়ে বলবে ওই রমা একজন গণিকার মেয়ে, ওই অসিত একজন গণিকার ছেলে। দাদা উল্লাসে হেসে হাসতে হাসতে সকলে এক বাক্যে বলবে ওরা ভাই বোন ভালোবাসা করেছিল। আমি আমার মায়ের অপমানের প্রতিশোধ নিয়েছি পিতৃ হত্যা করে। এবার হতভাগিনী মায়ের লজ্জা ফোন করলাম রমাকে। সেই জন্য আমি আমার নিজের বোনকে চিনতে পারিনি। তাই আমার মতো যারা ভাই বোন অবৈধ সম্পর্ক গড়ে তোলে তাদের এই পৃথিবীতে বাঁচার অধিকার থাকে না। কি মজা, কি আনন্দ, আমার ছেলে মেয়ে দুটো তো ঘুমিয়ে পড়েছে জানেন তো। এই রমা, এই অসি, তোরা খাবি না? তো উঠে পড়। কি হলো, তোরা ঘুমোচ্ছিস কেন? এই রমা, এই অসি, উঠে পড় না, উঠে পড়। ওঠ 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 ওঠ, তোদের খেতে পারিনি, তোরা খাবি না? একবার তোরা আমাকে ওরে তোরা কে কোথায় আছিস? বাজা বাজা বাজা, শাঁখ বাজা, ঘন্টা বাজা, ঢাক বাজা, আরো জোরে জোরে বাজা। মায়ের সামনে সন্তান বলি হয়েছে, আরো জোরে জোরে বাজা, আরো জোরে জোরে বাজা, আরো জোরে জোরে। জীবন পথের ঘূর্ণি পাখি, ভাগ্য হলো মিছে, কালের চক্করে মায়ের কোলে সন্তান ঘুমায় নেই আকাশের নিচে। জয়ন্তী পরিবেশিত যাত্রাপালা নীল আকাশের নিচে এখানেই সমাপ্ত হলো। শুভরাত্রি।